বোটানি 1 কোথায় গেল? বোটানি 2 আছে। আরেকটা পার্ট কোথায় ছিল? আরেকটা পার্ট কোথায় রাখছিলাম? শুরু করছেন মনে না? ঠিক আছে। আচ্ছা, আমরা কতদূর পড়াইছিলাম? আচ্ছা, কি কি প্যারানেজাল এয়ার সাইনাস পড়ুনি? 4টা, 4 জোড়া, 4টা তো না, 2 পাশে 4 জোড়া। বোনসের সাথে মিল আছে না অনেকগুলা? সবগুলোই বোনসে আছে। দেখো করছেন কি একটু কঠিন হয়েছিল মনে হয়, নাকি সহজ? সহজ না? ওই দেখো ছেলেরা সহজ বলতেছে। আচ্ছা, কেন কমান পড়েনি? আচ্ছা, এটা পড়াইছিলাম মেবি। নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথমে কয়েকটা জিনিস একটু দেখো। অল্টম্যান কথাটা কিন্তু আমরা আগেও পড়ে আসছি। অল্টম্যান বায়োপ্লাস্ট আর নিউক্লিক অ্যাসিড, 2টা জিনিস তাহলে মাথায় রাখবা। আরেকটা জিনিস বলছিলাম গত দিনের পড়া, এটাও আরএনএর 90% কোথায় থাকে? সাইটোপ্লাজমে। আর ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। মাথায় রাখতে হবে আরএনএ থাকে সাইটোপ্লাজমে। আচ্ছা, আসল পড়ায় চলে আসি তাইলে আমরা।
একটা জিনিস আমরা নিকি পিএনপি, প্রথমে আসি পেন্টোজ সুগার, তাই তো 5 কার্বন বিশিষ্ট, তারপরে আসি নাইট্রোজেন বেস, সর্বশেষ ফসফেট, 3টা জিনিস। তো মাথায় রাখবা প্রথম 2টাকে তুমি যদি যুক্ত করো, প্রথম 2টা মিলিয়ে আমাদের কি তৈরি করবে, কতদিন বলছিলাম, নিউক্লিওসাইড, তাই তো। এই নিউক্লিওসাইডের সাথে তুমি যদি আবার যুক্ত করো, ফসফেটটাকে যুক্ত করো, তখন কি পাবা, তখন পাবো আমরা নিউক্লিওটাইড। আচ্ছা, এই অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে হয়ে কি তৈরি করবে, ডিএনএ তৈরি করবে। তাইলে কোশ্চেনটা দেখো 3টা কোশ্চেনই আসছে তোমাদের বেলায়, 3টা। এই যে নিউক্লিওটাইডের একক যদি বলে তাহলে কি হবে, কি দ্বারা গঠিত, সাইড। এটাকে আমরা মনোমার বলতে পারি না, তাইলে মনোমার বলতে পারি। ঠিক সেমভাবে ডিএনএর একক, গাঠনিক একক যদি বলে নিউক্লিওটাইড, কয়টা নিউক্লিওটাইড, কয়েকটা জায়গায় পলিনিউক্লিওটাইডটাই মেন উত্তর, কিছু জায়গায় ডাইনিউক্লিওটাইড দেওয়া আছে, বুঝছো, 2টা মাথায় রাখবা। মেইন উত্তরকে পলিনিউক্লিওটাইড, একাধিক নিউক্লিওটাইড যুক্ত হবে, পলি। আচ্ছা, এখান থেকে এগুলোই মোটামুটি লাগে যা বলা আছে। নাইট্রোজেন ক্ষারক, ডিএনএর কথা কিন্তু আমরা কতদিন বলছিলাম, ডিঅক্সিরাইবো কেন বলছি, ডি মানে বাদ, অক্সিমূলকটা বাদ, কত নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে, এটাও কিন্তু আসছে 2 নাম্বার কার্বনে অক্সিমূলকটা নাই, এই কারণে আমরা বলছি ডিএনএ। নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি কি আছে, 2 প্রকার, একটা রয়েছে পিউরিন, তাই তো, এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছে মনে হয়, আর একটা পাইরিমিডিন। তো পিউরিন কি কি দ্বারা গঠিত, অ্যাডেনিন আর গুয়ানিন, পাইরিমিডিন বাকি যা যা আছে, তাই তো সবাই। এখন কথা হলো এ এর সাথে কে, এর পরিপূরক কে হবে, টি, কোন বন্ড, ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকবে, আর জি এর পরিপূরক ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকবে। 2টা জিনিস, 4 গাপস রুল যদি বলি সেক্ষেত্রে কি বলবো, এই যে এটি বন্ড যে কয়টা থাকবে বা এটি এর সংখ্যা যে কয়টা হবে, জিসি এর সংখ্যা সেই কয়টা হবে, এটা হলো 4 গাপস রুল। নট ডাবল বন্ড সংখ্যা, এআরটি জিআরসি সমান সংখ্যা হবে, এটাকে বলবো আমরা, এটা যদিও পরের পড়া একটু। এইগুলো মোটামুটি নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড পড়লাম। এখন আরেকটা জিনিস লাগবে আমাদের, নাইট্রোজেন বেসের কথা বললাম, তাই তো। নাইট্রোজেন ক্ষারক কোথায় যুক্ত হবে আর ফসফেট কোথায় যুক্ত হবে, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। নাইট্রোজেন যুক্ত হবে 1 নাম্বার কার্বনে, কয় নাম্বার, তা নিউক্লিওটাইড বলুক বা নিউক্লিওসাইড বলুক, নাইট্রোজেন বেস যুক্ত হবে 1 নাম্বার কার্বনে। ঠিক সেমভাবে ফসফেটটা যুক্ত হবে কোথায়, 3 আর 5। ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো আসছে বারবার। ডাইনিউক্লিওটাইড, 2টা নিউক্লিওটাইড যুক্ত থাকবে। তারপরে যেটা বলছিলাম, এই যে পলিনিউক্লিওটাইড গঠন, কোথায় কোথায় ডাইনিউক্লিওটাইডও দেওয়া আছে, তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়। ডিএনএ, 4 গাপস রুলস আমরা পড়ে ফেলছি আগেই। ডিএনএর কয়েকটা নাম আছে না, আণবিক ভিত্তি, খুবই ইম্পর্টেন্ট। আর কি বলা হয়, মাস্টার মলিকিউল, নট মাস্টার ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কাকে বলবো, জিনোমকে বলবো, জিনোম। মাথায় রেখো, এটা কিন্তু 11 চ্যাপ্টার যেদিন পড়াবো সেদিন দেখবা, মাস্টার মলিকিউল ডিএনএ। এরপরে আসে আণবিক ভিত্তিও বলা হয়, এটাও লিখে রাখো। তাহলে এর সাথে আর কি কি আসতে পারে, সর্ববৃহৎ কর্মী অণু, কি আছে,
সর্ববৃহৎ কর্মী অণু কে? জীবনের ভাষা। কর্মী কাজ করবে কে? ডিএনএ না, প্রোটিন। সবগুলোই প্রোটিন। এক পাশে লিখে রাখো, দুইবার পড়ো হয়ে যাবে। তাইলে কি বললাম? সর্ববৃহৎ কর্মী অণু কাকে বলছে? প্রোটিন। প্রোটিনকে বলা হয় কি? জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। অস্টন ক্রিক মতবাদটা আমরা একটু দেখি, খুব সহজ। এখানে অল্প কয়েকটা জিনিস লাগে। আমরা এটিজিসি এগুলো মোটামুটি পড়ছি। নতুন প্রান্ত, একটা প্রান্ত যদি 5 প্রাইম 3 প্রাইম মুখী হয় তাহলে অপর প্রান্ত হবে এর উল্টা। মানে একটা 5 প্রাইম দিয়ে শুরু হলে সে কখনো 5 প্রাইম দিয়ে শেষ হবে না, বুঝছো? আসল কথা হলো এটাই। আচ্ছা, একটা হেলিক্স, এই যে ব্যাস, ডাবল হেলিক্স বলছে না? একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের ব্যাস, এটা কেবল ব্যাস 20। সহজ কথা কি? ব্যাস 20। আরও দুইটা জিনিস এই চিত্রে হবে না আসলে। কোথায় গেল সেই চিত্র? এখানে তো আছে। কি বলছে? একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্স 20 অ্যাংস্ট্রম। তোমরা দুইটা জিনিস গোলাই ফেলো কিন্তু, অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার। ন্যানোমিটার কি হবে? 10 কম হবে, তাই তো? ন্যানোমিটার সবসময় 10 ভাগের 1 ভাগ হবে। আচ্ছা, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব, এটা আমরা কত পড়বো? 34। এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব 34 অ্যাংস্ট্রম। এখানে প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? এর হাফ, 3.4 অ্যাংস্ট্রম। আরও দুইটা জিনিস লাগবে, 20 আর একটা হলো 25। বলতো 25টা কি? হাইড্রোজেন বন্ড। আর 20টা কি? মোনোনিউক্লিওটাইড। মোনো মানে কম না, এক, তা মনে রাখবা। মোনো মানে কম, 20ও কম। মোনো নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে এখানে আমি আবারও বলি, প্রতিটা একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব ডিরেক্ট কখনো বলবে না যে ব্যাস, এর ব্যাস কত। বলতে পারে দুইটা ডাবল হেলিক্সের মধ্যবর্তী দূরত্ব, এটাই ব্যাস, তাই তো? কত? ব্যাস 20। এরপরে কি বললাম? এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি কত? 34। প্রতিটা প্যাচ বা ঘূর্ণন কত? 3.4, সবগুলো অ্যাংস্ট্রমে। আর 20 25, 20টা কি? মোনোনিউক্লিওটাইড। আর হাইড্রোজেন বন্ড 25টি। এইগুলোই মোটামুটি লাগবে এখানে। এটিজিসি তো আমরা আগেই বলছি, এর সাথে টি ডাবল বন্ড, তাই তো? আর জি এর সাথে সি ট্রিপল বন্ড দ্বারা সবসময় যুক্ত হবে। আর কি বলছে? এটি আর জিসি এর সংখ্যা সবসময় সমান থাকবে। এই দেখো, এটি জিসি এইগুলো সবসময় সমান থাকবে। এটাকে কি বলা হয়? চারগাভস রুল। আরেকটা জিনিস বলা হয়নি তোমাদের, ডিএনএ এর ক্ষেত্রে কি থাকবে আর আরএনএ এর ক্ষেত্রে? সবসময় মনে রাখবা, আরএনএ তে ইউরাসিল থাকবে, তাই তো? টি এর পরিবর্তে কি থাকবে? ইউ থাকবে, এটাই মাথায় রাখবা। আরএনএ এর ক্লাসিফিকেশন আমি যদি একবারেই দেখি, প্রথমে আসি টিআরএনএ। টিআরএনএ মানে বুঝতেই পারছো কি করবে? ট্রান্সফার করবে। কাকে ট্রান্সফার করবে? অ্যামিনো অ্যাসিডকে। অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করবে কোথায়? এমআরএনএ টা ট্রান্সফার করবে কোথায়? কাজ পড়তেছি কিন্তু আমরা। আচ্ছা, এমআরএনএ তে ট্রান্সফার করলো। এবার এমআরএনএ কি করবে? এ কি করবে? এই যে এমআরএনএ অ্যামিনো অ্যাসিড আছে না, অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হবে। তার মানে এ প্রোটিন তৈরির বার্তাটা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম। মাথায় রাখতে হবে, নিউক্লিয়াসে ছিল কিন্তু এটা। কারণ প্রোটিন তৈরি হবে কোথায়? রাইবোজোমে তৈরি হবে। রাইবোজোম কি নিউক্লিয়াসের ভেতরে? অবশ্যই না। তার মানে প্রোটিন তৈরির বার্তা নিউক্লিয়াস থেকে কোথায় নিয়ে যাবে? সাইটোপ্লাজমে নিয়ে যাবে। এরপর পরে আমরা আরএনএ। বুঝতেই পারছো, রাইবোজোমাল আরএনএ। তার মানে এ কি করবে? প্রোটিন তৈরি করবে, তাই তো? প্রোটিন তৈরি করবে। রাইবোজোমাল আরএনএ এর কাজ কি তাইলে? প্রোটিন তৈরি করা। এরপরে আমরা যদি দেখি কিছু কিছু ক্ষেত্রে তোমার জিআরএনএ, যেটাকে আমরা বলছি জেনেটিক আরএনএ, বুঝতেই পারছো
যারা উন্নত তাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে না, কাদের থাকতে পারে? যারা একদমই অনুন্নত, যেমন ভাইরাস, তাই তো? কোথায়? এমনি একটু জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট না। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এটা জেনেটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর একটা জিনিস আছে, এমআইআরএনএ বলে এটাকে, বা এমআরএনএও বলে। মাইনর আরএনএ, এটা কি করবে? এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র। কি? এটাই হলো এনজাইম। তাহলে আমি যদি আবারও বলি, প্রথমে কি আসলো? ট্রান্সফার আরএনএ, তাই তো? কি করলো? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করলো কোথা থেকে কোথায়? এমআরএনএতে নিয়ে গেল। এমআরএনএ কি? মেসেঞ্জার, বার্তাবাহক, তাই তো? যেহেতু ওখানে আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, মানে প্রোটিন তৈরি বার্তা নিয়ে যাবে কোথা থেকে কোথায়? অবশ্যই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে গেল। রাইবোজোমাল আরএনএ, সাইটোপ্লাজমে রাইবোজোমে কি করবে? ও প্রোটিন তৈরি করবে। জেনেটিক ফ্যাক্টর জিআরএনএ, এটা অবশ্যই বুঝতে পারছো, অনুন্নত যারা তাদের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মাইনর আরএনএ, নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জায়গায় ছিল এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র, কোনটা বলো তো? নিউক্লিয়াসের মধ্যে কোথায় ছিল? নিউক্লিওপ্লাজম, খুবই ইম্পর্টেন্ট। যে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র বা এনজাইমের কাঠামোদান, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এর আগে দেখো মাইনর আরএনএ, এমআরএনএ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখো। তাহলে আসতে পারে ডিএনএ আর এর মধ্যে পার্থক্য আমরা আগে পড়ে ফেলাই, তারপরে এমনি পারবা। এটা মনে হয় পড়ানো হয়নি কতদিন। পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম কয়টা? 4টা। আর যদি বলি প্রাণীদের ক্ষেত্রে সর্বনিম্ন ডিপ্লয়েড ক্রোমোজোম কয়টা? 2টা। কোনটা? উদাহরণ দাও তো। অ্যাসকারিস, তাই তো? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, দেখো নিউক্লিক অ্যাসিডের কথা বলছে, পুনরাবৃত্ত একক কোনটা? হ্যাঁ, ও তাহলে কোনটা হবে? নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্তি, মানে ডিরেক্ট কার কথা বলছে? ডিএনএ বা আরএনএ। তাহলে কি হবে? একক নিউক্লিওটাইড। দেখো সূত্র দুইটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য আমরা বলছিলাম ন্যানোমিটারে দিছে কিন্তু, তাহলে কি হবে? 4। এখানে যদি 0.34 দিত অনেকেই ভুল করতো, তাই না? আচ্ছা, হাইড্রোজেন বন্ড আমরা বলছিলাম কি থাকবে? বেশি থাকবে, 25। ডি অক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে। আচ্ছা, ঝাপসা একটু কমাই দিব, তাইলে দেখা যায়। কি অবস্থা, জুম করলেও বিপদ, না করলেও বিপদ। এখন যাচ্ছে? বুঝতে ফেটে যাচ্ছে আসলে, পিডিএফ তো ফাটার কথা না, জানি না। আচ্ছা দেখো আমি বলে দেই তাইলে, নিউক্লিওসাইডের উপাদান কোনটা? ফসফেট কি থাকবে? ছেলেরা বলো, ফসফেট যুক্ত হলে কি হবে? কিছু হবে না, কিছু তো একটা হবে। কি হবে? নিউক্লিওটাইড হবে। তাহলে ডিএনএ অণু কত প্রকার নিউক্লিওটাইড থাকে? এই যে এখানে উত্তর আবার দিছে 2, বুঝছো? ডাইনিউক্লিওটাইড। অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন নামেই মিলাচ্ছে, অ্যান্টিকোডন টিআরএনএ। থায়ামিন কি বলতো? কার মধ্যে পড়বে? পিউরিন নাকি পাইরিমিডিন? অবশ্যই পাইরিমিডিন। ডাবল হেলিক্সের ব্যাস, তাই এটা তো ইজিলি পারবা। ব্যাস কত হবে? ব্যাস 20, তাই তো? মাস্টার মলিকিউল, মাস্টার ব্লুপ্রিন্ট, জিনোম। জিনোমের সংখ্যা যদি বলে তাহলে কি দিবা? 2টা বা 1 জোড়া, বুঝছো? মাথায় রাখবা, অনেক জায়গায় পাবা। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার কত নম্বর কার্বনের নাইট্রোজেন ক্ষারক থাকে বলো? নাইট্রোজেন কে 3 বললো কে? 1 নম্বরে থাকবে। 3 আর 5 কি থাকবে? অন্তত এটুকু তো পারবা যে 3 আর 5 তো একসাথে থাকার কথা না, তাই না? এটুকু তো আমরা জানি। মাইনর আরএনএ কি হিসেবে কাজ করবে? আচ্ছা, এটা পড়লাম আমরা। ডিএনএর একক তাইলে কাকে বলবো আমরা?
আচ্ছা দেখছো কয়বার আসছে এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। এই যে দুইটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব, মানে এই কথাটাই বলছে, এই যে এইটার কথা বলছে কত। আচ্ছা সব ন্যানোমিটারে দিছে, একটু খেয়াল করবা। আচ্ছা কি বলছে, ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব আর আরএনএ এর কাজ কোনটা, রাইবোজোমাল আরএনএ কি করবে, প্রোটিন সংশ্লেষণ করা, তাই তো। আচ্ছা পিউরিন ক্ষারকের নাইট্রোজেন জাতীয় ক্ষারক কি আছে, পিউরিন গ্রুপ, কারা থাকবে ছেলেরা বলো, এ আর জি, তাই তো। আচ্ছা কোনটি সঠিক, তো বোঝাই যাচ্ছে না, ওই যেখানে ট্রিপল বন্ড আছে সিজি এর সাথে ওইটাই সঠিক। এবার হয়তো দেখা যাইতে পারে না, সবই তো এক লাগতেছে দেখি, সিঙ্গেল বন্ড সবার। আচ্ছা অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়, টি। নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত, তাইলে বলো নিউক্লিওসাইডে কোনটা অনুপস্থিত, ফসফেট থাকবে না। তাহলে কোষের রাইবোজোমের সংখ্যা কোনটির উপর নির্ভর করে, তাইলে রাইবোজোম। আরএনএ আরএনএ রাইবোজোম আরএনএ সব একসাথে থাকবে, বুঝছো। ডিএনএ হেলিকেজের কাজ কি, ও এটা তো এখনো আসেনি। আচ্ছা এটা মনে রাখা যায় সহজে, এই হেলিকেজের সাথে হেলিক্স কথাটা পাবা সবসময়, হেলিকেজ হেলিক্স, বুঝছো। আমরা পড়াবো এটা একটু পরে, রেপ্লিকেশনের মধ্যে আছে। আচ্ছা এটা এখন না পড়াই, আসি। ডিএনএ রেপ্লিকেশন তিনটা পদ্ধতি আছে, আমরা মেইনলি কোনটা ব্যবহার করি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, মানে কি পিতামাতা থেকে একটা আসবে আর একটা আসবে পুরা নতুন স্ট্র্যান্ড, তাই তো। দুইটা মিলিয়ে হাফ হাফ করে যেটা আসবে এটাকে আমরা কি বলবো, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটা মাথায় রাখবা, এই যে শুয়ে হেলা করো না, তাই তো, শুয়েকে হেলা কোষ, আর সাইমন ক্লামাইডোমোনাস শৈবালে, জাস্ট এইটুকুই জানবা। এবার আসি আমরা রেপ্লিকেশন, কি আবল তাবল লাগতেছে। রেপ্লিকেশন, রেপ্লিকা মানে কি বলতো, রেপ্লিকেশনটা আসছে আমাদের রেপ্লিকা শব্দ থেকে। এখন রেপ্লিকা মানে কি, কপি করা। রেপ্লিকা মানে কপি করা, মানে বুঝতেই পারছো কি কপি করবে, ডিএনএ থেকে ডিএনএ, এই ডিএনএ থেকে আবার পরবর্তীতে কি তৈরি হবে, এমআরএনএ, আরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন। তাইলে বলো একই জিনিস তৈরি হলো, তাইলে এটাকে আমরা কি বলবো, একই জিনিস তৈরি হলো, তার মানে এর নাম কি হবে, রেপ্লিকেশন। এরপরে ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে আমরা কি বলি, ডিএনএ থেকে এমআরএনএ মানে কি বলবো, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এরপরে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, এটাকে আমরা বলবো ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি, প্রোটিন তৈরি। প্রোটিন তৈরিকে কি বলা হয়, ট্রান্সলেশন। খুবই ইম্পর্টেন্ট। এখন তাইলে বলো কোথায় ঘটবে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি, একটু পরে ক্লিয়ার হয়ে যাওয়া। কোথায় ঘটবে তাইলে বলো, এখন যদি বলে ট্রান্সলেশন কোথায় ঘটবে, প্রোটিন তৈরি মানে কি, রাইবোজোম, ডিরেক্ট। প্রোটিন তৈরি মানেই রাইবোজোম, তাহলে এটা কোথায় ঘটবে, রাইবোজোমে। রেপ্লিকা তো বুঝতে পারছো, কপি করা, তাই তো। তাহলে এগুলো কোথায় ঘটবে, সাইটোপ্লাজমে, মাথায় রাখবা। সাইটোপ্লাজমে না বলে সাইটোপ্লাজমই আসে মোস্ট অফ দ্য জায়গায়, সাইটোপ্লাজম। এটা কোথায় ঘটবে তাইলে, নিউক্লিয়াসে না, কোথায় ঘটবে, নিউক্লিয়াসে। বুঝতে পারছো কেন নিউক্লিয়াসে, ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে না, 90% ক্ষেত্রে কোথায় থাকে, নিউক্লিয়াসে। আবারও বলি, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আগে ট্রান্সক্রিপশন পরে ট্রান্সলেশন, আগে ট্রান্সক্রিপশন পরে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানেই প্রোটিন তৈরি, যেহেতু প্রোটিন তৈরি তার মানে অবশ্যই কোথায় ঘটবে, রাইবোজোমে। প্রোটিন তৈরি মানেই রাইবোজোমে। আর বাকিগুলো ডিএনএ থেকে ডিএনএ, তার মানে অবশ্যই বুঝতে পারছি কোথায় ঘটবে, নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে ঘটবে, ডিএনএ থেকে ডিএনএ কোথায়, নিউক্লিয়াসে ঘটবে। এখন বলো ডিএনএ থেকে তো এমআরএনএ তৈরি হলো, উল্টা যদি হইতো,
এমআরএনএ থেকে যদি আমাদের ডিএনএ তৈরি হতো, রিভার্স উল্টে যাচ্ছে না, প্রক্রিয়াটা কি উল্টে যাচ্ছে, এখানে নাম কি হবে রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে বলবো আমরা কি রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এনজাইমের নামটাও এর নাম অনুযায়ী কি হবে, এনজাইমের নাম ট্রান্সক্রিপ্ট, এটা তো ঠিক থাকবেই। এর সাথে ট্রান্সক্রিপশন, আমরা কি জানি এনজাইম মানে কি এজ না, তার মানে ট্রান্সক্রিপ্টেজ, তাই তো পারবো না। এরপরে আমরা বলি কোথায় ঘটে, খুবই ইম্পর্টেন্ট, কোটি কোটি % ইম্পর্টেন্ট। একটা হলো এইচআইভি, আর একটা কি করোনা, খুবই ইম্পর্টেন্ট। দুটো জিনিস মাথায় রাখবা, এইচআইভি আর করোনা, দুই জায়গায় আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি, এমআরএনএ থেকে ডিএনএ উল্টা প্রসেস, এনজাইম কাজ করবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। কোথায় হয়, উদাহরণ এইচআইভি, করোনা। এরপরে আমরা একটু দেখি আরেকটা জিনিস, এখানে যে এতগুলো দেখালাম, দেখো এই যে তুমি ডিএনএ থেকে কি তৈরি করতেছো, ডিএনএ তৈরি করতেছো, তাই তো ডিএনএ। তাহলে আমরা যে পিঠা তৈরির সময় যে সাস ইউজ করি না একটা নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য, তা যেটা থেকে তৈরি করা হয় এটাই হলো সাস। তাহলে যদি বলে রেপ্লিকেশনের সাস কোনটা, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও সেম না। আবার এদিকে দেখো প্রোটিন তৈরির ক্ষেত্রে সাস কোনটা, তাই না এমআরএনএ। তিনটা জিনিস মাথায় থাকবে। ডিএনএর ক্ষেত্রে ফসফেট থাকে, এটা একটু আমাদের জানতে হবে। আগে আমরা জানি কেমন ফসফেট থাকবে, ডি দিয়ে থাকবে সবগুলো। ডিএনএর ক্ষেত্রে থাকবে সব ট্রাইফসফেট, কিন্তু অনলি ফসফেট না, এগুলো কি ট্রাইফসফেট। এগুলো কেমন ফসফেট, ট্রাইফসফেট। কি কি আছে, এটিপি, সবগুলোর আগে ডি হবে কিন্তু, জিটিপি, সিটিপি, ইউটিপি, তাই না ইউটিপি না, এরপরে ও বুঝে গেছে। তাহলে কি হবে, টিটিপি হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এক্ষেত্রে কি ইউ আসবে, আসবে না, মাথায় রাখতে হবে। তাহলে চেঞ্জ কোথায়, এটা আমরা বললাম রেপ্লিকেশন। যখন আমাদের ট্রান্সক্রিপশন হতো, একটু বেসিক পার্থক্যটা আমরা জেনে নেই। এই ডি গুলো তুলে দিবা প্রথম কথা। তাইলে এটিপি, জিটিপি, সিটিপি এ পর্যন্ত ঠিক আছে। টিটিপি তো থাকবে না, কি থাকবে, ইউটিপি। ডিএনএ টু ডিএনএ, আলটিমেটলি কি তৈরি হচ্ছে, আমাদের ডিএনএ তৈরি হচ্ছে না। তাই এই কারণে এর এনজাইম, প্রধান এনজাইম কি হবে, ডিএনএ পলিমারেজ। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে। তার মানে এর প্রধান এনজাইম কি হবে, আরএনএ পলিমারেজ, মাথায় রাখতে হবে। কাজ আপাতত লাগবে না, আরএনএ পলিমারেজ তিনটা থাকে, একটু জেনে রাখবা। উন্নত প্রাণীদের, যারা অনুন্নত ওদের ক্ষেত্রে আবার একটি থাকে। কাদের, অনুন্নত। তাহলে বলো অনুন্নত প্রাণী বা আদিকোষে জিন প্রকাশের এককে আমরা কি বলি, আর প্রকৃত কোষে। আচ্ছা, এরপরে নতুন স্ট্যান্ডের কথা আমরা আগেই বললাম, কত 5-3 মুখী, কোটি কোটি % ইম্পর্টেন্ট। আরেকটা শখ আছে, দেখো কোটি কোটিও বেশি ইম্পর্টেন্ট, ট্রিলিয়ন দিয়ে রাখো। প্রথমে কি হবে, আমরা যদি চিত্রে যাই, আচ্ছা এটা সিম্পল মনে করো একটা সাধারণ চিত্র, বা এটাই ধরো সাপোজ। এর মধ্যে আমাদের কি কি থাকবে, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এই ধরনের বন্ড থাকবে, সবগুলোর মধ্যেই আছে, সমান সংখ্যক থাকবে, তাই তো। এরপরে আমরা কি বলছি, আচ্ছা মনে করো এইখানে আমাদের কপিটা হবে, তাহলে প্রথমে কি আসবে, টপো আইসোমারেজ, লিখে রাখো। এদের মধ্যে মনে করো বন্ধন আছে কি, স্বামী স্ত্রীর মতো বন্ধন, বুঝছো। তো ও আগে কি করবে, বন্ধনের ফাটল ঘটাবে, তাই তো।
টপো আইসোমারেজ আসলো, আসার পরে ও কি করবে, আস্তে আস্তে ওদের মধ্যে যে অতিরিক্ত পেঁচানো অবস্থা আছে এই অতিরিক্ত পেঁচানো অবস্থা থেকে মুক্ত করবে। মনে করো এর সাথে এরকম আছে, সাপোজ ধরে রাখো এরকমই আছে। তো এরপরে আসবে কে, ও তো ফাটল ঘটালো, এরপরে নিজেদের মধ্যে যে বন্ধন আছে বন্ধনগুলোকে ভেঙে ফেলবে। আচ্ছা, টপো আইসোমারেসের কাজ আরেকটা, আদিকোষে কে করে জানো? আদিকোষে টপো আইসোমারেস থাকে না, এখানে কি থাকে, গাইরেস এনজাইম। একটু লিখে রাখো, গাইরেস এনজাইম কে করে, আদিকোষে এই কাজটা করবে গাইরেস এনজাইম। আচ্ছা, এরপরে আমাদের গাইরেস এনজাইম তাহলে কোথায় লেখা আছে ভেতরে দেখে নিও, টপো আইসোমারেস নিচেই থাকার, এই যে গাইরেস এনজাইম প্রথম কাজে এইটা। এরপরে দেখো হেলিকেজ আসবে, এই যে ডাবল হেলিক্স না, এই যে ডাবল হেলিক্স, এই প্যাচগুলোকে কে খুলে দেবে, হেলিকেজ। তাহলে পরে আসলো কি, হেলিকেজ। আচ্ছা, হেলিকেজ মানে আমরা কি পাবো, হেলিক্স কথাটা পাবো, তাই তো? তাহলে হেলিকেজ কি করবে, ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দিবে, এটা আমরা বুঝতে পারছি। এরপরে কি হবে, এই যে তখনই থার্ড পার্টি চলে আসবে এদের মধ্যে, বুঝছো? থার্ড পার্টি চলে আসলো, পাম্প দেওয়া শুরু করলো যাতে এরা আর না লাগে, তাই তো? এরা কি থার্ড পার্টি কারা, এরা সেই সিঙ্গেল পার্টি, বুঝছো? এরাই সেই সিঙ্গেল পার্টি যাদের জীবনেও প্রেম হয় না, তো এরা চাবে এদের তো না হোক, তো এরা যুক্ত হবে। এরা কি করবে, দ্বিতন্ত্রী অবস্থায় যাইতে দিবে না। কি করবে, সর্বশেষ কে আসলো, এসএস বিপি কি করবে, এরা হলো সিঙ্গেল, কি করবে, দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে যাইতে দিবে না। ভালো কথা। এরপরে মনে করো এটা হলো সেলে পার্টি, বুঝছো? এইটা হলো সেলের পার্ট। সাপোজ ধরো ছেলে কি করবে, ও মনে করো অফিসে যায়, তো ওর খাতির হচ্ছে কলিগের সাথে, বুঝছো? হলো টুকটাক বা আর কারোর সাথে ভালো লাগছে, দেখা সাক্ষাৎ করলো, করার পরে ও কি করবে, ও বলবে মুভ অন করাই ভালো, ও এতদিন ওয়েট করার থেকে আরেকটা মুভ অন করে ফেলি, ও মুভ অন করে ফেলবে। কি করবে ও, এরপরে আসবে প্রাইমেস। কি আসবে, যেটা প্রধান এনজাইম বলছিলাম, ডিএনএ। এই প্রাইমেস কয়টা আছে বলো তো, দুইটা আছে, একটা 1 আর একটা 3, এটা বুঝতে হবে। প্রাইমেসের কাজ কি হবে, ওই যে আরেকটার সাথে দেখা করে ফেললো, ও তখন এইখানে ওর পরিপূরক স্ট্যান্ড বানায় নিবে, তাই তো? এখানেই পরিপূরক স্ট্যান্ড বানায় নিবে। আচ্ছা, ও পরিপূরক স্ট্যান্ড বানায় নিল, তাহলে কি প্রাইমারকে যুক্ত করবে। প্রাইমেসের কাজ কি, এখন কথা হলো প্রাইমেস 1 আর 3 কিন্তু আলাদা, মাথায় রাখতে হবে 1 আর 3 আলাদা। এই বসকে প্রাইমেস 3 হলো বস, আজকের বস। এ কি করবে, এই প্রাইমেস 3 আরও একটা সাহায্য করবে। এ কি করবে, এ বলবে খারাপ একজনের সাথে মনে করো ঠিকঠাক করাই দিছে, দেওয়ার পরে এ দেখবে আবার কোনো ভুল হচ্ছে কিনা, কোনোভাবে ভেঙে যাচ্ছে কিনা, ও ভাঙতে দিবে না। ও কি করবে, প্রুফ রিডিং করবে। প্রুফ রিডিংটা কেমন, এর সাথে কোনো রকমের মনে করো সি চলে গেল, বুঝছো? ওদের মধ্যে সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, দুইজনের মধ্যে আবার আগের রিলেশনটা ফিরে আসতেছে। ও কি করবে, এই প্রুফ রিডিং করবে। ও দেখবে যে এটা ভুল, দেখে কি করবে, ভুল দেখে ও মনে করো এটা সংশোধন করে আসল জিনিস বসায় দিবে। দিলে তখন কি হবে, প্রুফ রিডিং। তাহলে এটা লিখে রাখো, এর কাজটা কি হবে, প্রুফ রিডিং। আচ্ছা, মোটামুটি এইগুলোই আছে। আর আচ্ছা, মেয়েদের ক্ষেত্রেও তো এটা ঘটবে, তাই না? মেয়ের ক্ষেত্রেও এটা ঘটবে। মেয়ে কি করবে, এবার আমি মেয়ের পার্টটা লিখি।
দেখো এখানে এ টি এইরকমই আছে, ধরে রাখো। এইগুলো আছে, সাপোজ এই পার্টগুলো আছে। মেয়ে কি করবে, মেয়ে দেখা সাক্ষাৎ করবে, কিন্তু আবার ওই যে পুরাতনের কথা ওর মাথায় থাকবে, বুঝছো? ও এক হইতে পারতেছে না, ও এক হইতে পারতেছে না, তখন ওর জন্য এরকম ওর পাশ থেকে আরেকটা এনজাইম আসবে যেটা এদেরকে এক করে দিবে। নাম কি? লাইগেস। লাইগেস। তাহলে লাইগেস এনজাইম আসলো। লাইগেস এনজাইমের কাজটা কি হবে? যুক্ত করা। যে কোনো লাইগেস কথাটা পাইলে বুঝবা যুক্ত করা। তোমাদের তো 3 চ্যাপ্টার নেই, 3 চ্যাপ্টারে লাইগেস আর লাইগেস খুব ইম্পর্টেন্ট ছিল। এটার কাজ কি? যুক্ত করা। এরপরে দেখো, এরপরে মেবি আর কিছু নাই। হ্যাঁ বলো। খুব কম, কৃষিতে আসছিল গতবার 2-1টা, খুবই কম, বুঝছো? না, ঢাকাতে আসবে না। তাহলে আমরা একটু দেখো, ও জিনিসটা বলা হয়নি এখানে। এই যে ও একবার দেখা করতেছে, আবার ভুলে যাচ্ছে, তাই না? বললাম ও একবার করে দেখা করবে, ভুলে যাবে আগের কথা, ও বারবার মুভ অন করতেই পারবে না। এই যে খণ্ড খণ্ড অংশ, এটাকে আমরা কি বলি? ওকাযোগী খণ্ড। এটা বলা হয়নি, ওকাযোগী ফ্র্যাগমেন্ট বলা হয় এটাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা আরেকবার একটু পড়ি। টপোআইসোমারেস প্রথমে কি করছিল? ও অতিরিক্ত পেঁচানো, তাই তো? অতিরিক্ত বন্ধন ভেঙে দিবে, তাই তো, স্বামী স্ত্রীর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে আসবো? টপোআইসোমারেস পরে হেলিকেজ। আমরা কি বলছি? হেলিকেজ মানে কি পাবো? হেলিক্স। হেলিকেজ মানে হেলিক্স। এরপরে কি কারা যুক্ত হলো? থার্ড পার্টি যুক্ত হলো। কারা? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি, থার্ড পার্টি, তাই তো? এরা কি করবে? এরা আর আগের অবস্থায় ফিরে যাইতে দিবে না। তখন ছেলে কি করবে? ওই যে অফিসে যাচ্ছে, একটু একটু এদিক ওদিক হচ্ছে, তখন কি করবে? চলে আসবে কে? প্রাইমেস আসবে, তাই তো? প্রাইমারকে যুক্ত করবে। এই যে পলিমারেসের কথা বলছিলাম, সরি, প্রাইমেস আগে আসবে না, পলিমারেস আসবে। কি করবে? এই যে ডিএনএ প্রতিস্থাপন আরেকজনের সাথে। পলিমারেস 3 কি করবে? প্রুফ রিডিং করবে। এই পলিমার দুইটাই শয়তান। এরপরে কি হলো? মেয়ের পার্টে চলে আসতেছে, ও কি মুভ অন করতে পারতেছে না, তাই তো? খণ্ড খণ্ড দেখা করতেছে, ভুলে যাচ্ছে। তার মানে কি বলছে? এটাকে ওকাযোগিক ফ্র্যাগমেন্ট বলছি, ওকাযোগী খণ্ড। এই ওকাযোগী খণ্ডকে যুক্ত করবে কে? লাইগেস। লাইগেস আমরা আগেও পড়ে আসছি, কিন্তু যুক্ত করার কাজ না। রেস্ট্রিকশন এনজাইম আর লাইগেস পড়ছি না? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, পারবো না? এরপরে দেখি ট্রান্সক্রিপশন। কি একটা জিনিস যেন ভুল, কি একটা জিনিস স্কিপ হয়েছে আমার খেয়াল। ও আচ্ছা, এখন দেখো সূচনা বিন্দু বলে একটা কথা আছে এখানে। হ্যাঁ, যেখানে সূচনাটা হয়, এই যে এইখান থেকে যদি তোমার রেপ্লিকেশন শুরু হয়, তাহলে এটাকে আমরা অরিজিন বলবো, তাই তো? অরিজিনকে সংক্ষেপে কি বলা হয়? অরি বলা হয়। আর যে ওয়াই আকৃতির মতো অংশ, এটাকে কি বলি? রেপ্লিকেশন ফর্ক বলি না, রেপ্লিকেশন বাবল বলি। আচ্ছা, ফর্কও বলা যায়, রেপ্লিকেশন বাবল মনে রাখবা। এখান থেকে আর কিছু লাগতেছে না, আমরা চলে যাব পরের পার্টে। ট্রান্সক্রিপশন কি বললাম? এমআরএনএ তৈরি। তাহলে আরেকটা জিনিস দেখো, এর সাথে রিলেটেড। ডিএনএ থেকে আমরা কি পাইলাম? এমআরএনএ। এমআরএনএ থেকে কি পাইলাম? প্রোটিন। তাহলে কি মেসেঞ্জার, বার্তা বা কোড কোথা থেকে কোথায় চলে যাচ্ছে? আলটিমেটলি কোথায়? প্রোটিনে চলে যাচ্ছে না? তাই এই পুরোটাকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা বলা হয়। কি বলা হয়? তাহলে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিনে যে সংকেতটা চলে যায়, এটাকে কি বলি আমরা? সেন্ট্রাল ডগমা বলি। আচ্ছা, ট্রান্সক্রিপশন। তাহলে দেখো, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে মেন জিনিস আমরা পড়ে ফেলছি। সাস হিসেবে থাকবে ডিএনএ, আর যেটা তৈরি করব তার এনজাইম থাকবে, তাই তো? এমআরএনএ যেহেতু তৈরি করব, তাহলে ওর এনজাইম থাকবে। ওখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি কি ছিল? ডিএনএ পলিমারেজ ছিল। আর এখানে যেহেতু আরএনএ থাকবে, তাইলে আরএনএ পলিমারেজ কয় প্রকার হইতে পারে? 3 প্রকার। উন্নত আদিদের ক্ষেত্রে 1 প্রকার। ওদের ক্ষেত্রে আমরা ডিএনএ ছিল, এই কারণে সবগুলো ডি দিয়ে পাইছিলাম, তাই তো? আর এদের ক্ষেত্রে কি ডি বাদে পাবো আমরা? কি কি পাবো? এটিপি, জিটিপি, সিটিপি আর টিটিপি, তাই না? ওই যে বলে ফেলছে, ইউটিপি। আচ্ছা, মোটামুটি আর কিছু লাগে না এখানে, রাসায়নিক শক্তি লাগে, এটুকুই জানবা। এরপরে যেটা আসছে, ওখানে আমরা কি বলছিলাম? এই যে সূচনা বিন্দুকে কি বলছিলাম? ওয়ারি বলছিলাম না? এদের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবা, এদের ক্ষেত্রে বলবো প্রমোটার। কি বলবো? এই জায়গাটাকে প্রমোটার।
ওদের ক্ষেত্রে আমরা বলছিলাম ওয়ারি, আর এদের ক্ষেত্রে বলবো প্রমোটার। এর সূচনা বিন্দু তাহলে কি হবে, মূল বস্তু হবে টাটা বক্স, এটুকুই জানবা, এখানে আর কিছুই লাগবে না। লাগবে কোনটা, খুব ইম্পর্টেন্ট, প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরি, খুবই ইম্পর্টেন্ট। কি হবে, এক এমআরএনএ, বুঝতেই পারছো এটা কি অনুন্নত, তাই তো, ওরকম প্রুফ রিডিং ব্যবস্থা নেই। তাহলে এক্ষেত্রে কি আছে, অবশ্যই একটা বিকল্প ব্যবস্থা আছে, সৃষ্টিকর্তা তৈরি করছে। কি হবে, এই যে মাঝে মাঝে ফাঁকি দিছে, বুঝছো, কোডিং করতে পারেনি যেহেতু অনুন্নত, মাঝে মাঝে ফাঁকি দিয়ে গেছে। এই নন কোডিং অংশকে আমরা কি বলি, এই নন কোডিং অংশকে বলবো আমরা ইনস্ট্রন বলবো বা ইনট্রন বলবো, বুঝছো। নন কোডিং অংশকে কি বলবো, ইনট্রন, আর যেটা কোডিং করছে সেটাকে আমরা কি বলবো, এক্সন। এখন দেখো এই যে চিঠি লেখার সময় ফাঁকা ফাঁকা দিয়ে লেখে, তাই তো, এই যে ডিয়ার বেস্ট ফ্রেন্ড, এই ফাঁকা দিয়ে এই লিখলো, এই লেখার পরে আবার ফাঁকা দিল, তাই তো, বা প্রিন্সিপালের কাছে লেখার সময় এই যে ফাঁকা জায়গা, এগুলো তো দরকার নাই আমাদের, তাই তো। তো এইগুলো কি করবো আমরা, খারাপ দেখাচ্ছে জায়গাটা, কেটে ফেলবো। কেটে ফেলা লাগবে না, কেটে ফেলাকে কি বলে বলো তো ইংরেজিতে, স্লাইস বলি, জানো, স্লাইস বা স্প্লাইস। এই যে কেটে ফেলবো, এই কেটে ফেলাকে কি বলি, স্প্লাইসিং বলবো। তো স্প্লাইসিং মানে কেটে ফেলা যদি হয়, তাহলে এর এনজাইমের নাম কি হবে, স্প্লাইসিওজম। কি হবে, স্প্লাইসিওজম বলছি। এই কেটে ফেলার দরকার কেন বুঝতে পারছো, যেখানে কোনো কোড নাই, তাই তো, এটা ফাঁকা জায়গা, এখানে কোনো কোড টোড কিছুই নাই, কোড আছে এই জায়গাটা। আচ্ছা ভালো কথা, কেটে ফেললাম, কি দিয়ে কাটলাম আমরা একটু বলো তো, স্প্লাইসিওজম দিয়ে কাটলাম। আচ্ছা পরবর্তীতে জোড়া লাগানো লাগবে, কি দিয়ে জোড়া লাগাইতে পারি আমরা, লাইগেস এনজাইম। কোথাও জোড়া লাগানো মানেই কি, লাইগেস এনজাইম কাজ করবে এখানে। জোড়া লাগানো শেষ হয়ে গেছে দেখো, এরপরে তাহলে এর নিজের একটা নিরাপত্তা লাগবে না, নিরাপত্তার জন্য আমরা এই যে ক্যাপ বসাই দিব, ক্যাপকে 7টা জি যুক্ত করে দিব, আর শেষে টেইল যুক্ত করে দিব, এই দুইটা জিনিস যুক্ত করে দিব, দিলেই আমাদের চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে। আচ্ছা তাহলে ধাপ আমরা কি কি পাবো, ধাপটা কিন্তু আসছে, কয়টা ধাপ আছে, 3টা ধাপ আছে, তাই তো, কয়টা ধাপ আছে, 3টা। কি কি, সূচনা হবে, স্ট্যান্ড বর্ধিতকরণ হবে, সমাপ্তিকরণ, এই একটা, আর এই যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির ধাপ, এটাও 3টা। প্রথমে আমরা কি বললাম দেখো, স্প্লাইস করলাম, কাটলাম, স্লাইস করলাম, এরপরে আমরা কি করলাম, সামনে একটা ক্যাপ যুক্ত করে দিলাম, কয়টা জি, 7টা জি, আর শেষে একটা লেস যুক্ত করে দিলাম, তাই তো, এটাই। তাহলে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা, নিজেরাই পারবা। রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু আমাদের বলা শেষ, তাই না, রিভার্স ট্রান্সক্রিপশন আমরা পড়াই ফেলছি। ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি, প্রোটিন তৈরি, তাই তো, সহজ কথায় কি, প্রোটিন তৈরি কোথায় হবে, তাইলে কোথায় হবে প্রোটিন তৈরি, কোথায় হবে, রাইবোজোমে হবে, তাই তো। আচ্ছা তাহলে এক্ষেত্রেও আমাদের সাস হিসেবে কি লাগবে, যেহেতু এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, তার মানে কি লাগবে, এমআরএনএ লাগবে। এরপরে এক্সট্রা জিনিস, প্রোটিন তৈরি করতে গেলে আমাদের কি লাগে, আর কি, টিআরএনএ লাগে না, আমরা পড়ে আসছি, ট্রান্সফার করার জন্য টিআরএনএ লাগবে, অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করবে। প্রোটিন তৈরিতে কি লাগে, অ্যামিনো অ্যাসিড লাগে না, কয় প্রকার, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশ নেয়, আমরা জানি, তাই তো, প্রোটিন তৈরিতে অংশ নেয় কি 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। টিআরএনএ লাগে, এখন ট্রান্সফার করবে, বার্তাবাহক লাগবে না, তাহলে আর কি লাগবে, এমআরএনএ লাগবে, মেসেঞ্জার আরএনএ লাগবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই যে অ্যান্টিকোডন ফাস্ট কার থাকে, অ্যান্টিকোডন ফাস্ট টিআরএনএ থাকে, মাথায় রাখবে, ট্রান্সফার আরএনএ থাকে, অ্যান্টিকোডন ফাস্ট। এরপরে আরেকটা জিনিস এক্সট্রা লাগে, এই ক্ষেত্রে আমাদের ওখানে কি পাইছিলাম, প্রোমোটার পাইছিলাম, তাই তো, এখানে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে পাইছিলাম প্রোমোটার, রেপ্লিকেশনের ক্ষেত্রে কি পাইছিলাম, অরি পাইছিলাম। তো এর ক্ষেত্রে তো সূচনা করা লাগবে, তো এর ক্ষেত্রে কি থাকবে, সূচনা হিসেবে থাকবে একটা কোডন। একটা গান, যারা ফ্রি ফায়ার খেলে ওরা একটু চিনে, যে গানের নাম শুনছো না, বন্দুক, কি ফ্রি ফায়ার খেলে না কেউ, ছেলেরা খেলে না, এতটাই ভালো, আমি তো এত ভালো ছিলাম না, আমি তো খেলতাম প্রচুর, খেলে তো ফার্স্ট টাইম মারা খাইলাম। আচ্ছা যাই হোক, মারা খাওয়া ভালো। যে সূচনা কোডন, এটা মাথায় রাখবা। আর শেষ করার জন্য 3টা কোডন থাকবে, এদের কি কি থাকবে, ইউএএ, ইউএজি আর ইউজিএ, এরা কি স্টপ কোডন, তাই তো, আর এটাকে আমরা কি বলবো, স্টার্ট কোডন। এখন কথা হলো তাহলে মোট কয় প্রকার কোডন আছে,
এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য আছে মোট কয়টা? 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য আছে 64টা, তাই তো? কয় প্রকার? 20 প্রকার। এর মধ্যে আবার স্টপ কোডন, এর কোনো কাজ নাই, কিছুই করতে পারে না। এর কাজই হলো এই যেখানে বসাই দিবা ওইখানেই শেষ, প্রোটিন তৈরিটা শেষ, বুঝছো? এখন 49 নম্বরে তুমি যদি বসায় দাও তাহলে 49 নম্বরে গিয়ে প্রোটিন তৈরিটা শেষ করে ফেলবে। সেক্ষেত্রে আমরা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন পাইতে পারি। এই টাইপের জিনিসগুলো, এগুলো তোমার লাগবে না। তাহলে স্টপ কোডন যেহেতু আর কোনো কাজ করে না, এর আরেকটা নাম আছে, কি বলবো? ননসেন্স কোডন বলবো। কি বলবো? এটাকে বলবো আমরা ননসেন্স কোডন। এই কোশ্চেন কতবার পাবা দেখো, বলো। 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 64 প্রকার কোডন আছে, বলতে দাও। এর মধ্যে ননসেন্স কোডন কয়টা থাকতেছে? 3টা থাকতেছে। তাহলে কার্যকারী কোডন বা সেন্স কোডন কয়টা থাকবে? তাহলে সেন্স কোডন থাকবে, তাই তো? বুঝতে পারছো এবার? তাহলে কার্যকারী কোডন যদি বলে, মোট কোডন বললে কিন্তু অবশ্যই 64টি। এর মধ্যে কার্যকারী হলো এই যে 61টি, কারণ বাকি 3টা হলো ননসেন্স কোডন। এটুকু মোটামুটি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এটা লাগে না আমাদের জন্য, না। এরপরে দেখো, এটা আমরা পড়ে ফেলছি। এখন যদি বলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য, পারবে না? এমনি এমনি 2-3টা জিনিস পারা যাবে, কোথায় ঘটে, কি তৈরি হয়, তাই তো? এরপরে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের সূচনা বিন্দুটা তোমরা বলতে পারো। এটুকু তো বলতে পারবা যে একটাই AUG থাকে, একটাই থাকে না। এটুকু দিয়েও বলা যায় একটা সেন্স কোডন থাকে, থাকে না, এরকম আন্দাজে লিখলেও কিছুটা হয়ে যায়। তাহলে দেখো, সলভ করি আমরা। হেলিকেজের কাজ কি? আমরা বারবার বলছি, হেলিকেজ মানে হেলিক্স পাবো, হেলিকেজ মানে হেলিক্স। শিকল থেকে প্রাইমার, আচ্ছা ওটা না। ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ কি হবে? লাইগেজ বলো তো। লাইগেজ মানে কি? কি করছিল? ওই যে বারবার দেখা করলো কিন্তু হচ্ছিল না, পরে লাইগেজ কাজটা করে দিল, তাই তো? প্রতিটা খণ্ড জোড়া লাগাই দিল। আচ্ছা, পরিবেশীয় কোন উপাদান ডিএনএ কে ক্ষতি করতে পারে? ডিএনএ এর মধ্যে সবই ক্ষতি করে। দেখো, ইউভি রশ্মি ক্ষতি করে, বিষাক্তমূলক, কার্সিনোজেনিক পদার্থ। প্রুফ রিডিং এর মধ্যে ছিল, এই জিনিসটা আমাদের পার্টটা বাদ গেছে না। আচ্ছা, আমি পড়াই দেই, ইম্পর্টেন্ট আছে মোটামুটি। প্রুফ রিডিং এই তো প্রুফ রিডিং ও মেরামত এর মধ্যে ছিল। মোটামুটি আমরা বুঝতে পারছি, তাই না? প্রুফ রিডিংটা আসলে কি? এই যে এর সাথে টি যুক্ত হওয়ার কথা ছিল, এর পরিবর্তে যদি এর সাথে সি যুক্ত হয়ে যায়, এটাই তো। বুঝতে পারছো না? এটাই প্রুফ রিডিং। তো আর কি কি কারণে হইতে পারে? ভুল কি কি কারণে হইতে পারে? ইউভি রশ্মির কারণে হইতে পারে, বিষাক্ত মৌল আর কার্সিনোজেনিক পদার্থ। ইউভি রশ্মিটা খুবই ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি যখন পড়বা দেখবা চোখের ক্যাটারাক্ট তৈরি করে কে? ইউভি রশ্মি। স্থানী পড়া বলে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারে আছে ইউভি রশ্মির কাজের মধ্যে। আরেকটা জিনিস করে, 2C কাজ করে। আরেকটা কি? কার্সিনোজেনিক, ক্যান্সার সৃষ্টিকারী। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইউভি রশ্মির কি কি ক্ষতিকর দিক? এই কারণে অতিরিক্ত সূর্য তাপে থাকা যাবে না। সূর্যে কি কি হইতে পারে? চোখের ক্যাটারাক্ট হইতে পারে, আর কি? কার্সিনোজেনিক। আচ্ছা, এটুকুই আছে মোটামুটি। যে চর্মরোগ হইতে পারে, জিরোডার্মা পিগমেন্টিজম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা আসি আসল পড়াই। দেখো এরপরে কি আছে দেখো। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে কি বলে? এটা কি পড়ানো লাগবে? আচ্ছা, আরএনএ 3 প্রান্তে অ্যামিনো অ্যাসিডের বেস, এটা একটু জেনে রাখো, এটা সামনে আছে। এসিসি। প্রি এমআরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে আমরা কি বলবো? মানে কি, যে অংশে কোডনটা হয়, কোডিং হয়, তাকে কি বলবো? এক্সন নাকি ইন্ট্রন? এক্সন নাকি ইন্ট্রন? আচ্ছা, ইন্ট্রনে কি হবে? ওখানে হবে না, কারণ কি? নন কোডিং অঞ্চল, তাই তো? এরপর দেখো, এই যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরিতে পরিমার্জন ধাপের সংখ্যা কি কি ছিল বলো তো? কি কি ছিল? প্রথমে কি করছি আমরা? কেটে কেটে বাদ দিয়েছি, তাই তো? এরপরে কি করলাম? এরপরে সামনে একটা ক্যাপ আর পেছনে লেস যুক্ত করে দিলাম। আচ্ছা, প্রি এমআরএনএ এর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে কি বলা হয়? পলি এ টেল। এটা একটু জেনে রাখবা। অ্যাডেনিন এ আছে,
নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? এটা তো পারবা। রঞ্জিতকরণ, ডিএনএ রঞ্জিতকরণ। এখানে একটা জিনিস ব্যবহার করা হয়, নামটা কি? যে ফুয়েল জেন, এই কারণে ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী করা হয়, ফুয়েল জেন স্টেইনিং বলা হয় প্রক্রিয়াকে। একটি এমআরএনএ এর গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএ তে পরিবর্তিত হলে কোনটি ঘটতে পারে? একটু খেয়াল করো, ইউজিএ থেকে ইউজিজি, তাই বলবো না? আচ্ছা, ইউজিজি থেকে ইউজিএ, মানে আমরা ইউজিএ কিসের মধ্যে পড়লাম? স্টপ কোডন, ননসেন্স কোডন, তার মানে কি হবে? অবশ্যই থেমে যাবে। আচ্ছা, ডিএনএ প্রতিলিপি, রেপ্লিকেশনের প্রধান এনজাইম কি বলছিলাম? ডিএনএ পলিমারেজ দিলে ভালো হতো, যেহেতু আরএনএ পলিমারেজ আছে। আচ্ছা, আরএনএ থেকে ডিএনএ তৈরি, কি বলবো? আরএনএ থেকে ডিএনএ রিভার্স হবে, তাইলে রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? এইচআইভি আর করোনাতে ঘটে, তাই তো? রিভার্স ট্রান্সক্রিপশন। এরপরে দেখো, প্রোটিন সংশ্লেষণের জন্য কোনটি প্রযোজ্য? এমনি পারবা, দেখা যায় কোনটা থাকবে? লাইসোজোম তো আগেই বাদ, মাইটোকন্ড্রিয়া বাদ, ক্লোরোপ্লাস্ট বাদ। একটা জিনিস দেখে উত্তর করতে পারবা, তাই না? মানে আইআরএনএ না কি একটা দিল। আচ্ছা, এ আবার বেঁকে চটে গেল। দেখো এরপরে, অনুলিপির মাধ্যমে কি তৈরি হয়? অনুলিপি, কপি করা, কি তৈরি হয়? ডিএনএ। রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেয়, হেলিক্স, কথাটা মাথায় রাখো, হেলিক্স। রিভার্স ট্রান্সক্রিপশনে কি ঘটে বলা লাগবে? বাহ, এটা আবার অনেক সুন্দর দেখাচ্ছে, তো ভালোই প্রতিভা আছে, আর একটু এই পাশে দিলে ভালো হতো। আচ্ছা, ডিএনএ অণুর অনুলিপনে ল্যাগিং সূত্র প্রতিলিপিত খণ্ডকে কি বলবো? ল্যাগিং যেটা ছিল তাকে আমরা কি বলছি? ওকাজকি খণ্ড। যুক্ত করবে কে? লাইগেস যুক্ত করবে। সেন্ট্রাল ডগমা পড়া শেষ না? কয়েকটা লাইন, বংশগতির মূল একক জিন। জোহান মেন্ডেল নিয়ে পড়াশোনা করবা। এই যে কৃত্রিম জিন সংশ্লেষণ কে করেন? খোরানা, হার গোবিন্দ খোরানা। এখান থেকে আর এই যে প্রোটিনকে জীবনের ভাষা, এটা আমাদের পড়া শেষ। ডিএনএ মানেই জিন, এটা আমরা জানি, তাই তো? আর কি কি লাগতে পারে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন একক, জিন প্রকাশের বিভিন্ন একক আছে, কত সহজে মনে রাখা যায় দেখো, খুবই সহজ জিনিস। এই কারণে তুমি আগে রেপ্লিকনে চলে আসবা। রেপকন আর রেপ্লিকন কিন্তু ভুল হয়। রেপ্লিকন, তাহলে রেপ্লি কথাটা আছে মানে কি? রেপ্লিকেশন করবে, অনুলিপন। তাহলে রেকন কি করবে? রিকম্বিনেশন। এই রেকন কিন্তু রেপ্লিকেশন না, মাথায় রাখতে হবে। রেকন কি করবে? রিকম্বিনেশন করবে। মিউটেন মানে বুঝতেই পারছো, মিউটেশন করবে, তাই তো? আর সিস্টন কি? জিন কার্যের একক। সিস্টন কি? জিন কার্যের একক। এখান থেকে আর কিছুই লাগবে না। জিনের বৈশিষ্ট্য, প্রকরণ, পরিব্যক্তি, এগুলো লাগবে না। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। এটা তো আগেই পড়া শেষ আমাদের, তাই না? দেখো, আগেই পড়া শেষ কিন্তু। এটা কি কি বলছি? লিথাল জিন। লিথাল মানে কি? মারা যাবে, থাকলেই মারা যাবে। অঙ্ক, অঙ্ক মানে কি বলছিলাম কতদিন? অঙ্ক মানে ক্যান্সার। তাহলে যারা ক্যান্সার সৃষ্টি করবে। সেক্স ক্রোমোজোমাল জিন মানে কারা? এক্স আর ওয়াই ক্রোমোজোম দ্বারা হয়। ওয়াই ক্রোমোজোম দ্বারা কি হয়? কানের লোমের সাথে হাইপার ট্রাইকোসিস কিন্তু এক না, মাথায় রাখতে হবে। কানের লোম আর হাইপার ট্রাইকোসিস আলাদা। সারা দেহে ঘনলোম, এটাকে কি বলবো? হাইপার ট্রাইকোসিস। ট্রান্সজিন মানে কি হবে? ট্রান্স, প্রতিস্থাপন করব, ট্রান্সপ্লান্ট করব। আচ্ছা, সিউডো মানে কি? ভ্রান্ত, মিথ্যা, তাই তো? নামে আছে কাজে নাই। সিউডো, ওই যে ইউক্রোমাটিনের মতো, সরি হেটারোক্রোমাটিনের মতো, তাই তো? আর কি আছে? অটোজোমাল জিন। অটোজোমাল জিনের মধ্যে কি কি আছে দেখো? মানুষের টাক পড়া, মাথায় টাক পড়া, এটা মাথায় রাখবা। আচ্ছা, হোলান্ড্রিক আমরা পড়ছি কিন্তু। হোলান্ড্রিক মানে ওয়াই ক্রোমোজোম দ্বারা। এটা একটু অপরিচিত শব্দ, গতদিন বলে দিয়েছিলাম। আরেকটা লিঙ্ক জিন, এটা ইম্পর্টেন্ট না। জিনোম শব্দটি কে ব্যবহার করেন? এটা একটু দেখে রাখবা। উইংক্লার। তাহলে হোমোগ্যামেটিক কারা বলো তো? আর হেটারোগ্যামেটিক কারা? মহিলারা কি? হোমো না? আর হেটারো? কেন বলছি হোমোগ্যামেটিক? কেন বলছি? পুরুষের দুইটা এক্স ক্রোমোজোম না? আচ্ছা, ঠিক আছে। তাহলে মহিলাদের দুইটা এক্স ক্রোমোজোম, দুইটা গ্যামেট সেম, এই কারণে এটাকে কি বলছে? হোমোগ্যামেটিক। এরপরে দেখো,
এখান থেকে আর কি কি লাগতে পারে? আচ্ছা একটু দেখে রাখতে পারো এই জিনিসটা। এটা কিন্তু আসছে ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন 3টি, আর ট্রিপ্টোফ্যানটা এফ দিয়ে মনে রাখবা 5, ট্রিপ্টোফ্যান কয়টা? 5টি। ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন 3টা, ল্যাকটোজ কথাটাই 3টা শব্দ আছে, এটা দিয়ে মনে রাখতে পারো। সিকল সেল অ্যানিমিয়া 600 অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, এই 2টা জিন জানবা। আদিকোষে জুন প্রকাশের এককে আমরা কি বলছি? অপেরন বলছি। অপেরনের কয়টা অংশ থাকে মনে রাখবা? স্পোর দিয়ে। প্রথমে স্ট্রাকচারাল, তারপর প্রোমোটার, অপারেটর, রেগুলেটর। দেখছো এসব এই ফ্যানের জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি বললাম? ল্যাকটোজ অপেরনের গাঠনিক জিন কয়টা? 3টা। ল্যাকটোজ 3 শব্দ, আর ট্রিপ্টো 5, তাই তো? এরপরে আমরা কি বলছি? ড্রসোফিলা মাসির, এটা লাগবে না। সিকল সেল অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন কয়টা অ্যামিনো অ্যাসিড? 600টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। আর কি বললাম? আদিকোষে জিন প্রকাশের এককে কি বলি? অপেরন বলি। প্রকৃত কোষে কি বলি? আচ্ছা অপেরনের কয়টা অংশ আছে? গাঠনিক, প্রোমোটার, অপারেটর, রেগুলেটর। আচ্ছা জিনের কাজটা সেগুলো তোমার লাগবে না। জেনেটিক কোড, কোড নিয়ে আমরা অনেকটাই পড়ে ফেলছি। এখন আমরা আরেকটা জিনিস আমরা একটু জানবো। ট্রিপলেটটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিপলেটটা লিখে ফেলো। ট্রিপলেট কারা কারা? ট্রিপলেট মানে কি জানো? 3টা বেস নিয়ে যারা গঠিত, তিনটা অক্ষর নিয়ে যারা গঠিত তারাই ট্রিপলেট। কি কি হইতে পারে? ডিএনএর ক্ষেত্রে আমরা কোডকে বলবো ট্রিপলেট। যেমন মনে করো আছে হয়তো এ টি সি, ভালো কথা। এক আর কি বলতে পারি? ডিএনএর পরে এমআরএনএ আছে, এর কোডন। এমআরএনএর ক্ষেত্রে কি বলবো? ওই সেম জিনিসই, পার্থক্য কোথায়? এর এই থাকলো, টিতে কি থাকবে? ইউ থাকবে, এইটুকুই পার্থক্য। তাহলে এটাও কি ট্রিপলেট? এই ডিএনএ থেকে যেটা এমআরএনএ তৈরি হচ্ছে, এই জাস্ট টি থেকে ইউ তৈরি হচ্ছে, এটাই হলো তোমার কোডন, যেটা ডিএনএতে আমরা কি বলছি? কোড। এরপরে সর্বশেষ কি আসবে? টিআরএনএ। মানে বুঝতেই পারছো টিআরএনএতে আমরা কি পাইছিলাম? টিআরএনএতে কি পাইছিলাম? অ্যান্টিকোডন ফার্স্ট পাইছিলাম না? টিআরএনএতে কি পাইছিলাম? অ্যান্টিকোডন ফার্স্ট। তাহলে টিআরএনএর অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন কারা হইতে পারে? আমি যদি এইটার অ্যান্টিকোডন বানাই, এর পরিবর্তে কি থাকবে? টি থাকবে, তাই তো? আচ্ছা প্রোটিন তৈরি হবে যেহেতু, তাইলে কি থাকবে? আচ্ছা আগে অ্যান্টিকোডনটাই লিখি। ইউ এর পরিবর্তে কি থাকবে? এই থাকবে না? সি এর পরিবর্তে কি থাকবে? জি থাকবে। তাহলে একটার পরিবর্তে আরেকটা থাকে, এটাকে আমরা কি বলবো? অ্যান্টিকোডন বলবো। এই সবই কি ট্রিপলেট, তাই তো? কয়েকটা রুলস আছে এখানে। এই পড়বা ভ্যালিনের জন্য কয়টা অ্যামিনো অ্যাসিড? 4টা। আর্জিনিনের জন্য 6টা কোডন। কার জন্য কয়টা? এই এক্সট্রা সবার মোটামুটি 3টা করে থাকে। ব্যতিক্রম লাইসিনের জন্য 2, ভ্যালিনের জন্য আর আর্জিনিনের জন্য 2, 4, 6। পড়াশোনা, আসল পড়াশোনা এখানে। তাহলে দেখো আমরা বলছি মোট কয়টা থাকবে? 64টা। এর মধ্যে স্টার্ট কোডন একটা আর স্টপ কোডন 3টা। স্টপ কোডনকে আমরা কি বলছি? ননসেন্স বলছি। কেন বলছি? কারণ কি? ওর শুধু স্টপ করাই কাজ, তাই তো? আর বাকিগুলো সেন্স কোডন। তাহলে কার্যকর কোডন কয়টা থাকে? 61টা। এরপর 2টা লাইন জানবো। দেখো একটা অ্যামিনো অ্যাসিড আমি সাপোজ যদি ধরি, আইসোলিউসিন লেখা আছে মেবি। এর জন্য অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিডের জন্য কতগুলো কোড আছে দেখো তো, বা কোডন আছে? 3টা আছে, তাই তো? কারো ক্ষেত্রে একটা কিন্তু নাই। একটা অ্যামিনো অ্যাসিডের জন্য কখনোই একটা কোড থাকবে না, তাই তো? একাধিক কোডন থাকবে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখো, তুমি এটা মেবি প্রোলিন লেখা না? প্রোলিন লেখা মেবি। প্রোলিনের এই যে সিসিইউ আর কোথাও আছে কি দেখো তো? এই সিসিইউটা আর কোথাও আছে কিনা? নাই কিন্তু। 2টা কথা, একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করার জন্য একাধিক কোডন থাকবে। এই যে একটা কোডন যে লাইসিনকে কোড করলো, ও আর বাকি কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করবে না। 2টা কথা বললাম। কি বললাম? একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অবশ্যই একাধিক কোডন থাকবে। একটা যে কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করলো, ও আর কখনো আর বাকি কাউরে কোড করবে না। আর একটা কথা, যদি লিখি
কোনটা সঠিক। আমি যদি কয়েকটা কোডন একসাথে লিখি ATC যদি লিখি, তাহলে পরের কোডনটা শুরু হবে কি দিয়ে জানো? এই C দিয়ে আবার শুরু করা লাগবে। CGA দিয়ে যদি লিখি, পরেরটা আবার শুরু করা লাগবে কি দিয়ে? A দিয়ে। মানে এই যে প্রথম আর শেষ অক্ষর সবার সেম থাকবে, বুঝছো? এই টাইপের এই একটা জিনিস জানবা, এর মাধ্যমে মোটামুটি আর কিছু মেবি নাই। শুরু করুন শেষ করুন এগুলো বলা শেষ, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, মিউটেশন। মিউটেশন বলতে কি বোঝায়? এগুলো কিন্তু আসে না কখনোই। এটা জানবা, বংশগতির রাসায়নিক ভিত্তি কাকে বলবো? DNA, তাই তো? বংশগতির রাসায়নিক ভিত্তি। তাহলে অনেকগুলো নাম পাইলাম। মিউটেশন আর ভ্যারিয়েশন কথাটা এমনি জানো, আমরা আগে কিন্তু দেখছি। মিউটেশন মানে কি আর ভ্যারিয়েশন মানে কি? বংশগতির স্থায়ী পরিবর্তন, তাই তো? ক্রোমোজোমের যে কোনো একটা পরিবর্তন। ভ্যারিয়েশন ভালো বৈশিষ্ট্য আসতে পারে, বুঝছো? কিন্তু মিউটেশনের ক্ষেত্রে কখনো ভালো বৈশিষ্ট্য আসবে না। ওই যে অনেকের একাধিক আঙুল দেখা যায়, বা গাঁট কম থাকে, এই টাইপের জিনিস, জন্মগত বিকলাঙ্গতা দেখা যায়, এই টাইপের জিনিস হয় মিউটেশনের কারণে। ভ্যারিয়েশনের কারণে মনে করো যে পিতামাতা দুইজনের বৈশিষ্ট্য আসতে পারে সন্তানের মধ্যে, শুধু পিতার বৈশিষ্ট্য আসতে পারে, শুধু মাতার বৈশিষ্ট্য আসতে পারে, এই টাইপের জিনিস। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমরা কোড চেন সলভিংয়ের মাধ্যমে শেষ করবো এই পার্ট। দেখো, স্টার্ট করুন। কোনটা? গান। ওই যে এই যে গ্লাইসিন নির্দেশিত কোডন 9 কোনটি? গ্লাইসিন নির্দেশিত। এত কিছু দেখার দরকার আছে? এখানে একটা জিনিস দেয়া আছে, এখানে একটা জিনিস ভুল আছে, যে স্টপ কোডন ছিল তো, আমি তো দেখলাম এখানে একটা স্টপ কোডন থাকার কথা, বুঝছো? এটাই, ও আছেই তো, স্টপ কোডন আছে না? প্রথমেই তো আছে। হ্যাঁ হ্যাঁ, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন সেম, তিনটা জিনিস থাকবে। মানব জিনোমে ক্ষার যৌগের সংখ্যা, এটা একটু পড়বা, কত? 3 মিলিয়ন। টার্মিনেশন কোডন এগুলো সব সেম করছেন, দেখছো? কোন কোডনটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? সেম জিনিস। 4টি কোডন কার আছে? আমরা কি বললাম? LVA, তাই তো? 2, 4, 6, এটা আমরা পড়ে ফেলছি। জীবনের ভাষা কাকে বলছি? কাকে বলছি জীবনের ভাষা? প্রোটিনকে বলছি জীবনের ভাষা। নিচের কোনটি সঠিক? এই টাইমে বিষয় করছেন। তাহলে দেখো কোনটি, UAP PAT CGA, তাই এটা তো বোঝা যাচ্ছে এখানে মিলিনি, তাই তো? এটা দেখি আমরা কি কি আছে, দেখো। AUG GUC CUA, AUG মিলিনি, তাই তো? বাদ এগুলো, তাই তো? তাহলে কে থাকবে? এটা বুঝতে পারছো? তাহলে কিন্তু চ্যাপ্টার শেষ। তাহলে কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে, নাকি আরেকবার দেখাই দিব? থাক, আরেকটা চ্যাপ্টার কেন লাগবে? প্র্যাকটিস শিট দেওয়া হয়নি? লাস্ট কয়টা দেওয়া হয়নি? প্র্যাকটিস শিট এটা দেওয়া হয়নি? কি বলো? সবগুলো তো দেওয়া শেষ। এখানে সেল ডিভিশনও দেওয়া হয়নি? এটা কোনো কথা হলো? সবগুলো তো পাঠাই দেওয়া শেষ। আচ্ছা, আমি বলে দিবানে, দেখি। ওই করে দেয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিবানে। আরে টাইপিস্ট দুর্বল, বুঝতে পারছো? এটা আসলে কিছু করার নাই। টাইপিস্ট 3 জনের কাজ করা লাগে, তো খুবই ঝামেলা হয়ে যায়। তাহলে আমরা এরপরে 9 চ্যাপ্টার পড়বো আজকে। সরি 9 কেন, 7। 9 চ্যাপ্টার আজকে পড়া যায়, তো আজকে আর যাওয়া হবে না। এখানে মনে করো টিফিন। আচ্ছা, এর আগে আমি 2 মিনিট একটু ব্রেক দেবো, আমি একটু নিচেই যাবো।
সব খাতায় তো দিয়ে দিবে। তুমি হাবিবা নাম করে ডাকবো নাকি এবার দিয়েছি? সাবা, ইলমা, তাবিব ইসলাম, আবৃত। আবৃত আছে? তুমি? স্নেহা, নুসরাত, তুমি ভালো করছো। জেসিকা আসনে? সাজিদ, মিফতাহুল, আরেকটু ভালো করতে হবে তো, একটু পৌঁছা দাও। মারুফ, আরো ভালো করতে হবে। হাবিবা খাতুন, আনিকা, ভালো করছো। নামই লিখে আচ্ছা, তোমরা দেখে নাও তো এখান থেকে, তোমরা ই করে নাও, সেটা দেখে নাও এখান থেকে খাতা, তাহলে দ্রুত হয়ে যাবে। আমি একটু আসি।
কোনটা দেখি, দুই দেওয়ার তো অবশ্যই কারণ আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে না, তুমি সহজ কোনটা বলছো, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। তাহলে তুমি ও এর ক্ষেত্রে নাই অ্যান্টিজেন নাই না দিয়ে এটা দিতে হবে অ্যান্টিবডি। আমি ছোটখাটো জিনিস ভুল ধরি না। এই যে দ্বিতীয় সূত্রের সাধারণ অনুপাত কি, তাইলে অবশ্যই কোথাও কিছু ভুল আছে। ঠিক রাখো, না হলে কিন্তু ই হয়ে যাবে, ভুল হয়ে যাবে কিন্তু। লেখা টেখা আছে তো কোনটা কিছু। বায়োলজি তাহলে সব পাইছো না মোটামুটি? বায়োলজি বাকি আছে কি কি বলো? বায়োলজি তোমার বাকি আছে, গত দিনের অ্যান্সার শিটটা দেওয়া হয়নি তাই না? আচ্ছা, একটা জিনিস বাকি। আর প্র্যাকটিস শিট তোমার অফিসে আছে, আমি বলে দিলাম, ওখানে চাইলেই দিয়ে দিবে, বুঝছো? হ্যাঁ, সবগুলোই যে কয়টা আছে অফিসে চাইলেই দিয়ে দিবে। গতদিন নাকি দিছে দুই একজনরে বললো। হয়েছে? তাহলে শুরু করি।
আচ্ছা শুরু করি তাইলে। দেখো শুরু করি। পড়াশোনা অল্প এই চ্যাপ্টারের, কিন্তু বেশিক্ষণ লাগবে না। এটা দেখা যাক কতদূর শেষ করা যায়। দরকারে বেশি পড়াবো না, বুঝছো? যেটুকু আরে এত ই করলে শেষ হবে বায়োলজি। তারপরেও নগ্নবীজিটা পড়ায় অন্তত। নগ্নবীজি অনেক ছোট। ঠিক আছে, তোমার জন্য 15 মিনিটে শেষ করা হবে। ঠিক আছে, আমরা শুরু করি। এর আগে ছিল আমাদের কি ক্রিপ্টো গেমস, তাই তো? ক্রিপ্টো গেমস মধ্যে কারা কারা ছিল বলো তো? এই যে এর আগে যারা আছে, শৈবাল ছত্রাক, এরপর ছিল ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এরপরে আমরা কি পাবো? এরপরে পাবো আমরা হলো স্পারমাটোফাইটা, তাই তো? স্পারমাটোফাইটা মানে সবীজ উদ্ভিদ, বীজ থাকে। এখন কথা হলো দুই প্রকার আছে, ব্যক্তবীজি আর একটা কি ব্যক্তবীজি বা নগ্নবীজি, তাই তো? আর একটা গুপ্তবীজি, বীজটা কি গুপ্ত অবস্থায় থাকে, লুকিয়ে থাকে, ওদেরকে আমরা কি বলবো? আবৃত বীজি বলবো, তাই তো? আর যাদের বীজটা খোলা থাকে, নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে কি বলবো? নগ্নবীজি উদ্ভিদ। এদের স্পোর কেমন বলো তো? এদের সবার স্পোর কি? অবশ্যই হেটারো স্পোরাস, তাই তো? কেন বলছি? পুং আর স্ত্রী স্পোর কি দুইটা আলাদা হবে। সবসময় আমরা কি বলছি? স্ত্রী সবসময় বড় হবে, তাই তো? সবার ক্ষেত্রে প্রযোজ্য এই একটা বিষয়। আর কি কি বলতে পারি? এদের দেহটা কেমন হবে? অবশ্যই 2n হবে। কার থেকে শুরু হয়েছে 2n?
টেরিডোফাইটা থেকে শুরু হয়েছে, এগুলো যেহেতু নাই তোমার এইটা জেনে রাখো, এদের ক্ষেত্রে 2n। আচ্ছা, মোটামুটি এইগুলোই আছে। এরপরে আমরা আসল পড়াশোনায় চলে যাই। তাইলে আবৃত যে উদ্ভিদ থাকে 4000, এই যে 4000-এর মধ্যে আর নগ্নবীজি থাকে 5 প্রজাতির। খুবই ইম্পর্টেন্ট নগ্নবীজি টাইপটা। এর মধ্যে দেখো পেকটিনাটা, এই প দিয়ে মনে রাখবা সব। পেকটিনাটার প দিয়ে পাহাড়ি, আর প দিয়ে কি মনে রাখবা? পাতা। 2 প দিয়ে, একটা প দিয়ে পাহাড়ি, গল্প করে না। আর প দিয়ে মনে রাখবা পাতা সবজি হিসেবে খাবো আমরা। পেকটিনাটারটাই মনে রাখবা। তাহলে পেকটিনাটার কি বললাম? প দিয়ে পাহাড়ি এলাকায় জন্মে আর পাতা সবজি। আরেকটা প দিয়ে যেন নাক গোলাই যায়, পেটের পীড়া আছে কিন্তু ওটা আলাদা, সার্সিনালিস, এটা মাথায় রাখো। আর একটা জিনিস এখান থেকে পড়বা, নিটাম টিটাম সব পরে আছে। দেখো নিটামের প্রজাতিগুলো পড়বা, নামগুলো দেখো। এই লতিফ, এই যে অবলা, আর এই যে মন্টু, এই 3 জন নিটামের 3 ভাই, বুঝছো? অবলা, লতিফ আর মন্টু, এগুলো দেখলেই বুঝে যাবা। এখান থেকে মেন পড়াশোনা নগ্নবীজি উদ্ভিদের যে 4টা বিভাগ আমরা পড়ব। কি কি? জি, সি, জি, সি, এই যে 4টা। গিঙ্গো বা জিঙ্গো প্রথম 2টা আছে। প্রথম 2টা আমরা কি বলবো? এরাই একমাত্র যারা হলো লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম। আর এদেরই একমাত্র যাদের শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। 2টা বৈশিষ্ট্য এখান থেকে আসবে। এদের ক্ষেত্রে কি বললাম? শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। কি কি বললাম? একটা হলো জিঙ্গো বা গিঙ্গোফাইটা, আর একটা আমাদের কি সাইকাডোফাইটা, তাই তো? বুঝতেই পারছো, সাইকাডোফাইটা গোত্রের মধ্যেই পড়বে আমাদের সাইকাস, তাই তো? এর মধ্যে কি বললাম? জীবন্ত জীবাশ্ম একটা লাইন, আর দ্বিতীয় লাইন কি? শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। এরপরে আসি আমরা, এরপরে আর কি কি নিটোফাইটার মধ্যে আসবো। নিটোফাইটা নিয়ে কয়েকটা কথা তোমার লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে পাবা হলো নিটাম, তাই তো? কার মতো বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদের মতো, মানে কি উন্নত বৈশিষ্ট্য। আর কি পাবো? আরেকটা পাবো এফিড্রা। দেখো সব আনকমন নামগুলো এখানে আছে। আরেকটা কি? ওয়েলিটসিয়া, তাই তো? আচ্ছা, 3টা জিনিস আমরা বললাম। নিটাম, নিটামের গঠনটা কেমন হবে? আবৃতবীজী উদ্ভিদের মতো। এফিড্রা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি ঘটে? 2টা জিনিস জানবো এফিড্রা থেকে। 2টা জিনিস জানতে হবে। একটা হলো দ্বিনিষেক, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই তো? দ্বিনিষেক। আর কি? ত্রিমিলন। 10 চ্যাপ্টার তো নাই তোমাদের। দ্বিনিষেকটাই হলো ত্রিমিলন। আর একটা ওয়েলিটসিয়া, এখান থেকেও কোশ্চেন আসছে। কেমন? ওয়েলিটসিয়া এর পুংকন দেখতে ফুলের মতো। কেমন? অল্প কয়েকটা জিনিস পড়লাম। নিটামের গঠন কেমন? আবৃতবীজী উদ্ভিদের মতো। নিটোফাইটার মধ্যেই নিটাম আছে, এটা পারবা। আর 2টা এক্সট্রা আছে। কি? একটা হলো এফিড্রা। কি ঘটে? দ্বিনিষেক ঘটে। কি তৈরি করা হয়? শ্বাসকষ্টের ওষুধ এফিড্রিন তৈরি করা হয়। খুবই ইম্পর্টেন্ট, শ্বাসকষ্টের ঔষধ। আর একটা বললাম ওয়েলিটসিয়া, দেখতে কেমন? পুংকন দেখতে ফুলের মতো। সর্বশেষ কনিফার। কনিফার বনাঞ্চলের নাম শুনছি না? তার মানে এখানে 2টা জিনিস পাবো আবার। কনিফার বনাঞ্চল, একটা হলো আমাদের প্রাচীন বৃক্ষ পাবো। কনিফার বনাঞ্চলে, যেহেতু বনাঞ্চল সব থেকে বড় বনাঞ্চল যদি বলি, তাহলে একটা হলো প্রাচীন বৃক্ষ পাবো, আরেকটা পাবো সব থেকে উঁচু বৃক্ষ। কি বললাম? 2টা জিনিস। প্রাচীন বৃক্ষ দেখো, প্রাচীন বৃক্ষ কোনটাকে আমরা বলবো? প্রাচীন, প্রাচীন পাইন, এই যে পাইন। তাই প দিয়েই মনে রাখবা। প্রাচীন বৃক্ষ কোনটা? প্রাচীন পাইন। প্রাচীন, প্রাচীন বৃক্ষ কি? প্রাচীন পাইন। আচ্ছা, প মনে রাখবা। আর একটা রয়েছে আমাদের উঁচু বৃক্ষ। উঁচু বৃক্ষ কোনটা? সিকুয়া সেম্পারভিরেন্স। আচ্ছা, এইটুকু মোটামুটি পড়লে হচ্ছে, সবগুলোই মোটামুটি আছে এখানে। তাহলে এর উচ্চতাটা একটু দেখবা, 380 পয়েন্ট
5 ফুট, এটুকুই আছে, লাগবে না এটা। এরপরে আমরা আসি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। কয়েকটা জিনিস আমরা পড়ে ফেলছি, কিন্তু এরা গ্যামিটোফাইট নাকি স্পোরোফাইট সবসময় মনে রাখবা। যারা হ্যাপ্লয়েড তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, হালা, সরি এদের গ্যামিটোফাইট। আর তাহলে যারা ডিপ্লয়েড তারা কেমন হবে, স্পোরোফাইট। এই একটা জিনিস বললাম, মাথায় রাখবা। তাহলে এরা স্পোরোফাইট, বুঝতেই পারছো, 2n এটাও আমরা বলছিলাম। এরপরে আরেকটা জিনিস দেখো, এগুলো আমি একটু বুঝাই যদি দেই। আচ্ছা, প্রথমে কি বলছে, স্ট্রোবিলাস। আগে আমরা কি বলছি, এটা হোমোস্পোরাস নাকি হেটারোস্পোরাস? কেমন বলছি, হেটারোস্পোরাস, তাই তো। তার মানে মেগাস্পোর আর মাইক্রোস্পোর দুইটা থাকবে না, একটা থাকবে হলো মাইক্রোটা কি হবে বলো তো, মাইক্রোস্পোর। এটা কি হবে, পুরুষ হবে। মাইক্রোস্পোরটা আমি যদি একটু আঁকাই, কোথায় কি বাজে, বোমা টোমা নাকি? টাইম বোমা হুট করে ফুটে গেলে কিন্তু ঝামেলা। ক্লাসে কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী। আচ্ছা দেখো, মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের মধ্যে এরকম এই যে গঠন, এটাকে আমরা কি বলি জানো, সোরাস বলি। সোরাস বলি, এই গঠনকে কি বলি, সোরাস। এই স্পোরটা আসলে থাকে এইভাবে, এই যে কোণের মতো করে থাকে, এই যে এরকম, এই যে এরকম দেখতে না, এই যে এরকম থাকে আর কি, বুঝতে পারছো তো, তাই না? আচ্ছা, আর মেগাস্পোর যদি আমরা বলি, সেক্ষেত্রে তোমার দেখতে কেমন হয়, কি সাউন্ড করে, আচ্ছা এরকম দেখতে হয়। মেগাস্পোরটা এটা কাদের ক্ষেত্রে, কাদের মেগাস্পোর, স্ত্রীদের ক্ষেত্রে স্পোরটা হবে মেগাস্পোর, বড় হবে, তাই তো। কাজ কি বলো, তাহলে পুংটা কি তৈরি করবে, এই যে কোণের মতো তৈরি করলো। আর এ কি, এর কাজটা কি, এ হলো সর্পমণি, তাই তো, নাগিনী, কাল নাগিনী, বুঝছো? এটা কেউ ভুলবে না, এটা কেউ ভুলবে না, আমি শিওর, সর্পমণি। আচ্ছা, এটাই হলো মেনলি বাজারে বিক্রি হয়। আসলে কি বলা হয়েছে, এর কোনো ঔষধি গুণ নাই, বুঝছো? কার ঔষধি গুণ নাই, এই নামে শুধু। আচ্ছা, কাল নাগিনী। এরপরে দেখো, তাহলে এটা আশা করি আর ভুল যাবে না। এরপরে কি আছে, নগ্নবীজি উদ্ভিদ আমি বলছি। আমি আসলে চাপায়ের আম কাটতে চাইছিলাম, কিন্তু জানি কি হবে না, হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই যা হয়েছে অনেক, এটা মনে করো চাপা এক্সপ্রেসের আম, তাই তো। তো এটা কি, এটা কি বীজ। তাহলে এটা আমরা এখানে দেখতে পেলেও আলটিমেটলি তো দেখা যায় না, কারণ কি, বীজ দেখা যায় না, কারণ এদের আবৃত বীজি। আসল কথা হলো এদের ফল আছে, তাই তো। তাহলে ফল দিয়ে ঢেকে আছে না, ফল কোথায় তৈরি হয়, আবার কোথা থেকে তৈরি হবে, গর্ভাশয় না। এটা আসলে 10 চ্যাপ্টারে পড়া, গর্ভাশয় তো ফলে পরিণত হয়, তাই তো। তাহলে গর্ভাশয় থেকে ফলে পরিণত হয়। তাহলে এখন বোঝো, যেটা তোমার নগ্নবীজি উদ্ভিদ, তার ক্ষেত্রে বীজ থাকবে না। তার মানে অবশ্যই কেন, বীজ থাকবে কিন্তু বাইরে থেকে দেখা যাবে, কারণ কি, ফল নাই তো, ফল, তাহলে ফল নাই বললাম। ফল তৈরি হবে আর কোথা থেকে, গর্ভাশয় থেকে। তাহলে গর্ভাশয়ও নয়, গর্ভাশয় যদি না থাকে তাহলে ক্ষেত্রে আর কি কি বলতে পারি আমরা, এই যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো তো থাকবে না, তাই তো। এদের ক্ষেত্রে কি হবে, আমি যদি ভালো করে আঁকাবো না, দরকার নেই, ভালো করে আঁকে দিলে মান সম্মান যাবে না, যাই হোক একটু দেখে রাখো। এই ওদের ক্ষেত্রে যাদের আছে আবৃতবীজি উদ্ভিদ, ওদের ক্ষেত্রে তাহলে শুক্রাণুটা কোথায় আসবে, ডিরেক্ট গর্ভদণ্ডে পরিচিত হবে। যার নাই তার ক্ষেত্রে কি হবে, যদি গঠন আঁকানো লাগবেই, আঁকানো ছাড়া উপায় নেই। এটাকে আমরা কি বলবো জানো, ডিম্বাণু বলি। আর এর পাশে কি থাকে, সহকারী কোষ থাকে, যে কোষটা আকারে বড়, এটাই হলো ডিম্বাণু। কি থাকবে, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে। আর এখানে অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ থাকবে, তাই তো।
এরপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে কোথায়, এই যে ছিদ্র দিয়ে না, তাহলে ওদের ক্ষেত্রে কি হবে, এতে যেহেতু এই পার্টগুলো নাই, তাই তো আমরা বলেই দিছি, তাহলে ডিরেক্ট এখানে আসবে ওদের শুক্রাণুটা, তাই তো, এই কারণে বলছে এদের ক্ষেত্রে নগ্ন অবস্থায় তাকে বললাম। আচ্ছা, গর্ভাশয় নাই, ফল সৃষ্টি হয় না বললাম, এই যে ডিম্বগ্রন্থে ডিরেক্ট কি করবে, ডিম্বগ্রন্থে। আর ডিম্বগ্রন্থ চেনার উপায় কি জানো, এই যে পাশে তোমার ডিম্বাণু থাকে না, ওই পাশে থাকবে তোমার ডিম্বগ্রন্থ, আর ওর অপোজিট পাশেই থাকবে তোমার প্রতিবাদ কোষ, বুঝছো? এগুলো দরকার নেই, 10 চ্যাপ্টার পড়াইলে তখন লাগতো, এগুলো আসলে লাগে না। এরপরে আর কি কি লাগে, গর্ভাশয় নাই এগুলো বললাম, এটুকু মনে থাকবে। এরপর দেখো দিনিশা ঘটে না, আমরা তো জানি, ব্যতিক্রম কি এফিড্রা, শ্বাসটা থাকবে হ্যাপ্লয়েড, এটুকু জানবা। এরপরে এটা আমরা পরে পড়াবো, এই যে হিটারোমরফিক যৌনক্রম, কেন তো বললাম। এরপরে আমরা যদি আরেকটা নতুন পেজে যাই, তাহলে কি বললাম, মাইক্রো, মাইক্রোস্পোর আর মেগাস্পোর, তাই তো। তো মাইক্রোস্পোর কোথা থেকে তৈরি হয় জানো, মাইক্রোস্পোরোফিল থেকে, বুঝছো? মাইক্রোস্পোরোফিল থেকে আমাদের মাইক্রোস্পোর তৈরি হলো। ওর মধ্যে আমরা আর কি দেখছিলাম, সোরাস দেখছিলাম। সোরাস কোথা থেকে তৈরি হয়, সোরাস কোথা থেকে আসবে, সোরাস তো একটা গুচ্ছ, কার গুচ্ছ, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলি, সোরাস বলি। তাহলে সোরাস কোথা থেকে আসতেছে আলটিমেটলি, স্পোরাঞ্জিয়াম, তাই তো। কত সহজ দেখো, স্পোরাঞ্জিয়াম থেকে কি আসবে জানো, স্পোর মাতৃকোষ আসবে, স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ থেকে কি আসবে, অবশ্যই স্পোরটা আসবে, তাই তো। এখন কথা হলো স্পোর, এদের ক্ষেত্রে স্পোরকে আমরা কি বলবো, মাইক্রোস্পোর বলবো না, মাইক্রোস্পোর আসবে। এই মাইক্রোস্পোর এখানেই মায়োসিসটা হবে, মায়োসিস হলো মাইক্রোস্পোর, মায়োসিস হলো হয়ে কি তৈরি করবে, শুক্রাণু তৈরি করবে, তাই না। এই মায়োসিসের জন্য কি লাগবে, বায়ু মাধ্যম লাগবে, এটা মাথায় রাখতে হবে, অবশ্যই বায়ু মাধ্যম। এই একটা পার্ট গেল মাইক্রোস্পোরোফিল, পারবে না তাইলে, কি কি বললাম। তাহলে এখন দেখো আমি যদি বলি এরা কি, সবাই কি হবে বলো তো, টুয়েন না, মায়োসিস না হওয়া পর্যন্ত কি সবাই টয়সেন, বুঝতে পারছো, এটা ভুল যাবে। আর মায়োসিস হওয়ার পরে কি হবে, এটা এন, এটাই বলা আছে। এরপরে দেখো জীবন্ত জীবস্ব যেটা পড়ালাম, সাইকাস ফার্নোটা পরে পড়ায়। যৌন যৌনের মধ্যে আমরা একটা পার্ট পড়ে ফেলছি, আরেকটা স্ত্রীর ক্ষেত্রে ঠিক সেমভাবেই কি হবে, মেগা স্পোরোফিল তৈরি হবে, তাই তো। ওটা মাইক্রো স্পোরোফিল বলছিলাম, এটা মেগা স্পোরোফিল। এই মেগা স্পোরোফিলের ভিতরে আর কি তৈরি হয়, যে ডিম্বক তৈরি হয়। তাহলে এখানে প্রথমে আসবে কি, মেগা স্পোরোফিল থেকে আসলো ডিম্বক। ডিম্বকের সংখ্যা সংখ্যা ইম্পর্টেন্ট না, একদমই দরকার নাই এইসব। আচ্ছা, কাঁটাটা লাগবে না। ফনাতলা সাপের মতো কাকে বলছি বলো, কাকে বলছি, ফনাতলা সাপের মতো বা সর্বমণি কাকে বলছি, মাইক্রো নাকি মেগা, আচ্ছা ডিম্বক। এরপরে আসবে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ আসবে এর ক্ষেত্রেও, তাই তো। এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে আমাদের কি তৈরি হবে, পুংরেণু মাতৃকোষ থেকে আমাদের কি তৈরি হয়েছিল, স্পোর তৈরি হয়েছিল, কি মাইক্রোস্পোর। এক্ষেত্রে কি হবে তাইলে, মেগাস্পোর তৈরি হলো। তারপরে এদের ক্ষেত্রে ব্যতিক্রম এটাই, ও ডিরেক্ট মেগাস্পোর না তৈরি করে কি করবে, আর্কিগোনিয়াম তৈরি করবে, বুঝছো। এই যে এইখানেই ও ধরা খেয়ে গেছে, আর্কিগোনিয়াম অনুন্নত বৈশিষ্ট্য, সব থেকে অনুন্নত বৈশিষ্ট্য। সাইকাসকে কেন আমি অনুন্নত বলছি, এই যে মেয়েটা ভুল করে ফেলে, আর্কিগোনিয়াম তৈরি করে, এটাই অনুন্নত। আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হবে, সেক্ষেত্রে ডিম্বাণু তৈরি হবে। পার্থক্য কোথায় বুঝতে পারছো, স্ত্রী মাতৃকোষ থেকে ও তৈরি করছিল ভালো জিনিস, স্পোর তৈরি করছিল, তাই তো, মাইক্রোস্পোর। আর এ কি করবে,
স্টেরিয়ানো মাতৃকোষ থেকে আর্কিগোনিয়াম যেটা অনুন্নত বৈশিষ্ট্য, সাইকাস এই যে আবৃতবীজী আর নগ্নবীজের মধ্যে পার্থক্য কোথায়, এখানেই পার্থক্য, অনুন্নত বৈশিষ্ট্য আর্কিগোনিয়াম তৈরি করবে, আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। আর তাহলে ছেলেদের ক্ষেত্রে কিভাবে ডিম্বাণু তৈরি হয়েছিল, ছেলেদের ক্ষেত্রে কি বলবো, মাইক্রোস্পোর থেকে তৈরি হয়েছিল, তাই তো, শুক্রাণু। আচ্ছা এখানে আর কিছুই লাগবে না, জাইগোট সবসময় 2n হয় আমরা জানি। সাইকাসের শুক্রাণুটা কেমন দেখতে একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখতে তোমার উল্টা উল্টা হবে, আচ্ছা এইরকম যদি বলি ফ্লাজেলা থাকে, কেমন, বহু ফ্লাজেলা যুক্ত, লাটিমের মতো না দেখতে। আর একটা জিনিস মাথায় রাখবো কি, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, তিনটা কথা দেখাই যাচ্ছে কেমন, একটা হলো লাটিম, একটা হলো বহু ফ্লাজেলা, আরেকটা কি উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, এই তিনটা জিনিস মোটামুটি জানবা। এরপরে দেখো আগের একটা পার্ট আমরা মিস করছিলাম পাম ফার্নের সাথে, হ্যাঁ সাইকাস উভয় স্প্রোফাইট, ফার্নের সাথে এদের কি কি মিল আছে, ফার্ন কাদের বলছি বলো তো, এর আগে যারা ছিল সাইকাসের আগে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তাই তো, ওই টেরিডোফাইটাই হলো তোমার মেনলি এখানে ফার্ন। এবং টেরিডোফাইটা যদি পড়তে এখানে তিনটা জিনিস চলে আসতো, প্রথম শুরু হয় এর আগে, টেরিডোফাইটার আগে ব্রায়োফাইটা থেকে নিচে যারা ছিল তারা ছিল, তাদের দেহ ছিল হ্যাপ্লয়েড, টেরিডোফাইটাই প্রথম, যার দেহ প্রথম ডিপ্লয়েড, ওই টেরিডোফাইটা থেকে শুরু করে বাকিদের সবার দেহ ডিপ্লয়েড। দ্বিতীয় কথা হলো টেরিডোফাইটার আগে যারা ছিল ওরা ছিল থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় ভাগ করা যাইতো না। আর এদের ক্ষেত্রে কি বলবো, এই টেরিডোফাইটা থেকে শুরু হয়েছে, প্রথম থ্যালয়েড নয়। আচ্ছা মোটামুটি এইগুলো। তারপরে স্পোরের বিষয়টাও এখান থেকে শুরু হয়েছে, যে হোমোস্পোরাস বা হেটারোস্পোরাস, টেরিডোফাইটা বা ফার্ন থেকেই শুরু হয়েছে প্রথম হেটারোস্পোরাস, এই কয়েকটা জিনিস। আর কি কি শুরু হয়েছে দেখো, তাহলে স্পোরোফাইট আমরা বলছি, কারণ কি অবশ্যই টয়জেন আমরা বলছি, হ্যাপ্লয়েড যারা তাদের ক্ষেত্রে আমরা কি বলছি, গ্যামেটোফাইট দশা, আর যারা ডিপ্লয়েড তাদের ক্ষেত্রে বলছি স্পোরোফাইট দশা, তাই তো। এরপরে আরেকটা কথা লিখলাম দেখো, প্রথম থ্যালয়েড নয়, থ্যালয়েড মানে কি, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, থ্যালয়েড মানে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের ক্ষেত্রে দেখো মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, যেহেতু ফার্ন থেকে শুরু হয়েছে বৈশিষ্ট্য, এরপরে তো সবার থাকবে, তাই তো। আর একটা কি আছে, পক্ষল যৌগিকটা লাগবে না, দেখো কুণ্ডলিত, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কি বলবো আমরা, কুণ্ডলিত কচি পাতা। এখন বলা আছে পাতাটা কিভাবে আছে, পাতা কিভাবে আছে এটা আমরা জানি না, কিভাবে আছে এইটাকে আমরা বলি ভার্নেশন। এটা কিন্তু লিখে রাখতে হবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ভার্নেশন বলি, পাতাটা কিভাবে আছে তাকে আমরা বলছি ভার্নেশন। আমি যদি বলি পাতাটা কুণ্ডলিত অবস্থায় আছে, কিভাবে আছে, কুণ্ডলিত অবস্থায় আছে। যদি ডিরেক্ট কোশ্চেন সহ উত্তর চলে আসে তখন আমরা বলবো সার্সিনেস মানে কুণ্ডলিত, কি সার্সিনেট ভার্নেশন। আর সর্বশেষ আর কিছু লাগবে না, কুণ্ডলিত এদের শুক্রাণু কেমন হবে, বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু আমরা দেখলাম, একটু আগেই দেখে আসলাম বহু ফ্লাজেলা, এটাও আমরা বলছি অসম আকৃতির হেটারোমরফিক, কেন বলছি, স্ত্রী পুরুষ আলাদা, তাই তো। এরপরে যৌন জনন, অযৌন জনন ইম্পর্টেন্ট না, যৌনটা দেখছি। এরপর মূলটা দেখবো, লাস্ট টপিক মূল। মূলের কথা যদি আমি একবারে বলে দেই, মূলের মধ্যে প্রথমে কি আছে, এদের স্থায়ী মূল ছিল, কিন্তু আগে ছিল, প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু ওটা পরবর্তীতে স্বল্পস্থায়ী, কারণ কি নষ্ট হয়ে যায়, তাই তো। এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, তখন অস্থানিক মূল গজায়। এই অস্থানিক মূলে আবার কি হবে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া যোগ হবে, হওয়ার পরে কি হবে, প্রবাল, কোরালয়েড বা প্রবলের মতো দেখা যাবে, তাই তো। যে এই কারণে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলছি। আর যে স্তরে থাকে অ্যানাবিনোনস্টক সেটাকে আমরা কি বলি, শৈবাল স্তর, এইটুকুই। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে এদের প্রধান মূল ছিল স্বল্পস্থায়ী, অল্পকাল পরে নষ্ট হয়ে গেল, তারপরে কি হলো, প্রধান মূলের পরিবর্তে অস্থানিক মূল আসলো, তাই তো। অস্থানিক মূলে আবার কি কি বসবাস করলো,
নস্ট্রপ অ্যানাবিনা, মোটামুটি দুইটা মাথায় রাখতে হবে। সায়ানোব্যাকটেরিয়া যোগ হলো, এই দুইটা নাম কিন্তু আসছে পরীক্ষায়। যোগ হওয়ার পরে আমাদের কি হলো, এই যে কোরাল বা প্রবালের মতো দেখা গেল, এই কারণে কোরালয়েড মূল বা রুট টিউবারকল যে স্তরে থাকতেছে এরা, এদেরকে বলছি শৈবাল স্তর। মোটামুটি এইটুকুই পড়া। এদের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, জাইলেম ফ্লোয়েম আমরা তো দেখছি, এদের কি জাইলেম ফ্লোয়েম থাকবে? থাকবে না, কিন্তু এদের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম থাকবে না। ব্যতিক্রম কাদের? নিরামিনা। এদের ক্ষেত্রে দেখো জাইলেমে ভেসেল কোষ থাকবে না। তাহলে ভেসেল কোষ যদি না থাকে, ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকবে না। সঙ্গী কোষ কেন থাকবে না? এ তো নগ্ন, এর সাথে কেউ মিশে না, তাই তো? এর সঙ্গী নাই এই জন্য। আরেকটা জিনিস, শিব কোষ কার থাকে না? শিব কোষ, শিবনল বা শিব কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। তারপরে কি বললাম, সরল প্রকৃতির ভেসেল থাকে না। তাহলে এদের ক্ষেত্রে আমাদের কি থাকবে? ভেসেল না থাকলে এদের তো পানি পরিবহন করা লাগবে না, এই কারণে দেহ থেকে মূল পর্যন্ত এইভাবে একটা ট্রান্সফিউশন টিস্যু চলে যাবে। এই কারণে এদের ক্ষেত্রে এই যে তোমার ভেসেলের পরিবর্তে আছে ট্রান্সফিউশন টিস্যু, এটুকুই। এর মাধ্যমে লাস্ট একটুখানি বাকি, এই যে ব্যবহারটা প্রচুর আসছে, ব্যবহার প্রচুর আসছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা কি কি বললাম? রিভলিউটাটা মনে রাখবা, কি দিয়ে? রিভলিউটা হলো রিজিক, বুঝছো? রিভলিউটা হলো রিজিক, তার মানে কি? খাদ্য। তাহলে খাদ্য হিসেবে ব্যবহার করব কোনটা? রিভলিউটা। এরপরে আমরা আরেকটা জিনিস বললাম, পেকটিনাটা। পেকটিনাটার ক্ষেত্রে কি বলছিলাম? প প প, তাই তো? পেকটিনাটা পাতা পাহাড়ি, পেকটিনাটার পাতা খাবো আমরা পাহাড়ি, তাই তো? পেকটিনাটার পাতা হিসেবে খাবো, সবজি হিসেবে খাবো, আর পাহাড়ি। আর যা যা থাকবে সবই আমাদের সার্সিনালিসের মধ্যে, আর যা আছে সবই সার্সিনালিস। এই দেখো বার্লি অ্যারারুট, তারপরে এই যে পেটের পীড়ার ঔষধ, চর্মরোগের ঔষধ, এই টাইপের জিনিস আছে। আর এটা তো আমরা পড়ে ফেললাম। সর্পমণি কোনটাকে বলছি? সর্পমণি কাকে বলছি? মেগা স্পোরোফিলকে বলছি আমরা সর্পমণি। এর কোনো ঔষধি গুণ নাই, এর মাধ্যমেই শেষ। তাইলে এই পর্যন্ত আর পড়াবো নাকি থাকবে? এতটুকু করে পড়লে আগাবে তো? বায়োলজি তো পরীক্ষার পরে আবার পড়াই দেওয়া লাগবে না দেখতেছে, ভার্সিটি পরীক্ষা শেষে। ঠিক আছে, এই পর্যন্তই থাক তাইলে। প্র্যাকটিস শিট আজকে পাবা না, আসলে তৈরিই হয়নি তো কি বলবো, এখনো 2-4 দিন হয়তো লাগবে। কি করে যে উনি, বোটানি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবা, যাও ওখানে বললেই দিয়ে দেবে।